জানেন সজীব ভাই, আমার বড় আপা যে বছর বিষ পান করে মারা গেল, আমার মা ভীষণ খুশি হয়েছিল। আচ্ছা, মায়েরা কি এমন হয়? ফারাহর মুখে আচমকা এমন কথা শুনে নিশ্চুপ হয়ে যায় সজীব। আসলেই কি এমন মা দুনিয়ায় আছে? নিজেকেই প্রশ্নটা করে কোনো উত্তর পেল না সজীব। সে ছোট ছোট চাহনিতে বার কয়েক ফারাহকে দেখল। ফারাহ কথাটা বলেই কোনো ভাবনায় দুনিয়ায় বেখেয়াল হয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়েছে হয়তো। ওর নীরব উপস্থিতি এটাই বোঝাচ্ছে এখন। দুজন রাস্তার দুপাশে হাঁটছে। পিচডালা রাস্তায় দুজনের পায়ের শব্দ ব্যতীত গাছের পাতা নড়ার শব্দটুকুও নেই। গ্রীষ্মের এই ভর দুপুরে রাস্তার দুজন মানবী একা হেঁটে যাচ্ছে। গ্রামের লোকের চোখে পড়লে বিষয়টা নিশ্চিত ভালো চোখে দেখবে না কেউ। খা খা রোদ্দুরের এই সময়টায় সবাই নিজ নিজ বাড়িতে বিশ্রাম করতে ব্যস্ত। মাঝে মধ্যে 2-4 লোকজনের হদিশ পাওয়া যাচ্ছে, আবার 2-1টা অটো ভ্যান ছুটে বাড়ির দিকে ছুটছে। কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার মতো কোনো গাড়ি সজীবের নজরে পড়ল না। সজীব দ্রুত পা চালিয়ে পথটুকু অতিক্রম করে নিজের বাড়ির দিকে ধাপিত হতে চাইল। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে পালাচ্ছেন সজীব ভাই? সজীবের দ্রুত হাঁটার গতি থেমে গেল ফারহার অদ্ভুত প্রশ্নে। সে পেছন ফিরে চাইল। ফারহার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। এক হাতে লুঙ্গির এক পাশ একটু উঁচু করে ধরে দ্রুত পা চালে ফারাহ যে পাশ দিয়ে হাঁটছিল সে পাশে এসে ফারাহ মুখোমুখি দাঁড়ালো। ফারাহর দৃষ্টি রাস্তার পাশ দিয়ে ঢালু ধান খেতে নিবদ্ধ। সজীব তার সামনে এসে দাঁড়িয়েছে বুঝে সেই দাঁড়িয়ে পড়লে ও দৃষ্টি সজীবের দিকে দেয়নি। সজীব এবার দৃঢ় কণ্ঠে বলল, তোর এসব কি ধরনের হেয়ালি ফারাহ? জেনে বুঝে আমায় কথার জালে আটকাচ্ছিস কেন? আমার কষ্ট হচ্ছে সজীব ভাই। ফারাহ চোখ বন্ধ করে হঠাৎ বৃষ্টির মতো কেঁদে উঠল, যেন বিনা মেঘের বৃষ্টি। সজীব এবার পুরোই হকচকিয়ে গেল। সে ব্যস্ত কণ্ঠে নরম স্বরে বলল, ফারাহ, এই পিচ্চি, তুই কাঁদছিস কেন? আমি তো তোকে বকা দেইনি, রাগও করিনি। এভাবে রাস্তার মাঝে কাঁদলে কেউ দেখলে আমায় এসে তো মারবে। তোকে বিরক্ত করেছি ভেবে। তুমি বড্ড নিষ্ঠুর সজীব ভাই। কিসব আবল তাবল বকে চলছিস বলতো? একবার তোর আপার কথা, একবার আমার কথা বলি। শোকে শোকে কি মাথাটা গেছে? খানিকটা ধমকেই এবার কথাটা বলল সজীব। ফারাহ সজীবের ধমকে এবার কাঁদল না আর, ফিক করে হেসে উঠল। সজীব আবারও হকচকিয়ে তাকালো ফারাহর দিকে। মেয়েটার হাসি যে মুগ্ধতা আর কান্নায় বিষাদ ছাড়িয়ে পড়ে। কিন্তু ফারাহ এরকম পাগলামিতে এখন সজীব মুক্ত হওয়ার বদলে বেশ বিরক্ত। সে ফারাহকে ফেলেই হনহনিয়ে হাঁটা ধরল বাড়ির দিকে। এক তো ভর দুপুরে কোনো অটো ভ্যান না পেয়ে হেঁটে বাড়ি ফেরার জন্য রাগের শেষ নেই, তার মাঝে ফারাহর পাগলামি সে নিতে পারল না। আর দাদি না বলে ফারাহকে সাথে নিয়ে সে বাড়ি ফিরতে হাঁটা ধরতো না। ফারাহ সম্পর্কে সজীবের ফুফাতো বোন। ফারাহদের গ্রামে এখনো ভালো কোনো কলেজ হয়নি যেখানে ভালো মতো পড়াশোনা করা যায়। সজীবদের গ্রামের কলেজে পড়তে আসে ফারাহ। আজ ফারাহর নানি, যিনি সজীবের দাদি হন, তিনি সজীবকে পাঠিয়েছেন ফারাহকে সাথে করে নিয়ে যেন তাদের বাড়ি আনে, সেটাও কলেজ ছুটির পর নয়, দুপুরের টিফিন টাইমে। দাদির কথা ফেলতে পারে না সজীব, সেজন্য মাথার উপরে খাখা রোদ্দুরের তাপ নিয়ে সে বেরিয়েছিল ফারাহকে নিয়ে যেতে। কলেজ থেকে তাদের বাড়িটা বেশ খানিকটা দূরেই, গ্রামের উত্তরপাড়ার শেষ প্রান্তে। তবে তাদের গ্রাম ছাড়িয়ে অন্য গ্রাম যাওয়ার জন্য রয়েছে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তা ঘেঁষে দুজন হেঁটে বাড়ি ফিরছিল। তখনই ফারাহ কথাগুলো বলে বসে। সজীব নিজের মনে হেঁটে যাচ্ছে, ফারাহর দিকে তার নজর নেই। ফারাহ যে ওখানেই মাঝ রাস্তার ধপ করে বসে হাঁটু মুড়ে কাঁদতে শুরু করেছে, সেদিক সে একটুও নজর দেয়নি। একটু পর কিছু দৌড় গিয়ে তার হুঁশ হয় ফারাহকে পিছনে ফেলে এসেছে। সে ফের পিছন ফিরে তাকায় ফারাহকে দেখে, তাতে তার পিলে চমকে ওঠে। এই মেয়ে মাঝ রাস্তায় কাঁদতে বসেছে। সজীব চারপাশে তাকায়। গ্রামের কৃষকরা হাফ চিরিয়ে কাজে ফিরছে, 2-1 করে। তারা ফারাহকে অদ্ভুত চোখে দেখছে। বিষয়টা লক্ষ্য করে সে দ্রুত ফারাহর কাছে গিয়ে বসে ধমকে জিজ্ঞাসা করে, মাঝ রাস্তায় পাগলের মতো কাঁদছিস কেন? আমায় কি দাদির বকা খাওয়াবি?
যে তার আদরের নাতনিকে আমি কাঁদিয়ে চোখ মুখ খুলিয়ে বাসায় নিয়ে যাচ্ছি? আজ আবার প্রথম মৃত্যুবার্ষিকী সজীব ভাই, আমার কষ্ট হচ্ছে। সজীব ধমকে যায় ফারার উত্তরে। মানুষ মারা গেলে তার স্মৃতি ব্যতীত কেউ কিছু মনে রাখে না। একান্ত প্রিয় মানুষ ব্যতীত সেই স্মৃতিটুকুও কেউ রাখে না। সজীবের মনে আছে ফারার বোন ফাতিহাকে, কিন্তু তার মৃত্যুবার্ষিকীর কথা একটু মনে নেই। এই তবে কারণ তার দাদির ফারাকে বাসায় ডাকার। সজীব ফারাকে ধরে উঠানোর জন্য হাত বাড়ালো, কিন্তু কিছু একটা মনে হয়ে সে হাত দুটো গুটিয়ে নিল। সে বলল, এভাবে কাঁদলে তো ফাতিহা ফিরে আসবে না ফারা। বাসায় চল, এরপর মন খুলে কাঁদিস। নামাজ করে রবের দরবারে মোনাজাত ধরে দোয়া করতে হবে ফাতিহার জন্য। এভাবে কাঁদলে চলবে না। আত্মহত্যাকারীর যে ইহকাল পরকাল কিছু নেই সজীব ভাই। আমার আপা বেঁচে থাকতেও সুখ পায়নি, এখনো পাচ্ছে না, তাই না? সজীব দফায় দফায় বিরক্ত হচ্ছে। বিরক্তির মাত্রা এবার সীমা ছাড়ালো। সে তার ঝাঁঝালো কণ্ঠে বলল, রাস্তায় বসে ন্যাকামি কান্না বাদ দিয়ে বাড়ি গিয়ে কাঁদিস। চল, তোর জন্য কি এখন আমি কামকাজ ফেলে রেখে রাস্তায় তোর মরা কান্না দেখব? ফারা একটু কেঁপে উঠল সজীবের ধমকে, তবে ভয় পেল না। সে চট করে দাঁড়িয়ে সজীবকে ফেলে তার আগে আগে হাঁটা ধরল। সজীব ফারহার এমন অদ্ভুতরে কাজকর্ম দেখে যার পরনায় হতাশ হলো। এই মেয়েকে বুঝতে পারা এই জন্মে সম্ভব হবে না তার পক্ষে। সে নিজেও ফারহার পিছনে ছুটে হাঁটতে লাগলো। উঠোনে দাঁড়িয়ে গাছের আম পাকা আম দেখে দেখে গাছে ওঠা এক ছোকরাকে দিয়ে পাড়াচ্ছেন আবিদা বেগম। নাতনি তার আম খেতে বেশ পছন্দ করে, কিন্তু গাছে তুলে দেওয়া পিচ্ছি ছেলেটা পাকা আমের বদলে আধ পাকা আমগুলোই বেশি পারছিল। তিনি হাঁক ডেকে বললেন, তোর গাছে থাকা লাগবে না, নাইমা আয় তুই। পাকা আমের বদলে কি সব পারতেছস? এর লাইগা তোরে উঠতে কইছিলাম নাকি? নানি, আদিবা বেগম থামাতেই নানি ডাক কানে যায় ওনার। ঘুরে তাকান তিনি। পিছনে ফারা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। সে ফুফে ফুফে কাঁদছে। সেটা চোখ মুখের দিকে তাকালেই বোঝা যায়। ফারার পিছন পিছনে সজীব আসলো। সে আবার কখন ফারা বসে কাঁদতে লেগে পড়ে। এই রিস্ক দুইবার নিতে চায়নি বলে আস্তে ধীরে ফারার পিছন পিছনে আসছিল। সজীব ফারা আর ওর দাদিকে পাশ কাটিয়ে সোজা বাহির উঠোন পেরিয়ে বারান্দায় গিয়ে বারান্দার একপাশে পেতে রাখা চৌকিতে বসলো। ফারা তার বিরুদ্ধে কি অভিযোগ দেয় না দেয় দেখা দরকার তো তার। ফারা দুচোখের বিষ সজীব, সেটা সজীব ভালো মতোই জানে। যেদি মেয়ের জেদ অনুসারে কাটতে দেয়নি রাস্তায়, তার বিচার তো নানির কাছে অবশ্যই দিবে ফারা। সজীব চোখ পাকিয়ে ফারার দিকে তাকিয়ে আছে। আদিবা বেগম নাতনির দিকে এগিয়ে গিয়ে গালে হাত রাখলেন, বললেন, কেমন আছে আমার ফারহামণি? নানি, আমার ভীষণ কষ্ট হচ্ছে নানি। কথাটা বলেই ফারা আদিবাকে জড়িয়ে ধরে। সজীব ফারাকে তার বিরুদ্ধে নালিশ না করে কাঁদতে দেখে একটু অবাক হয়। তবে বোনের আকস্মিক মৃত্যু সেটা আজও ফারাহ মন থেকে মানতে পারেনি। সজীব দীর্ঘশ্বাস ছাড়ে। বারান্দায় টানানো রশি থেকে গামছাটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গোসল দেওয়া দরকার। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। এদিকে আদিবা বেগম নাতনিকে সামলাতে ব্যস্ত। মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি আমার নাতনির আজ কষ্ট হবে, সে কাঁদবে, সেই জন্য এনে আনাইলাম। বাড়িতে কাঁদলে তো আমার জল্লাদ বেটি তোরে আগলাইয়া রাখার বদলে আরো মারবো। মা না, পাথর, ও পাথর। পাথরটা তোমারই মেয়ে নানি। কেমনে জন্ম দিছিলা পাথরটারে? খোদা দিছিল পেটে, কি করুম ক? নানি, আমি কি আমার বোনের মৃত্যুর বিচার কখনো পাবো না? কেমনে পাবি বোন? ওই যে সবার চোখে আত্মহত্যা। দুনিয়াটা এত স্বার্থপর কেন নানি? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার বুবুরে আইনা দাও না নানি, আমি বুবুরে জড়াইয়া ধইরা রাখমু, কোথাও যাইতে দিব না। আদিবা বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। তার আদরের নাতনি এক অসম্ভব জিনিস আবদার করে বসল, যেটা পূরণ করা এজন্যে সম্ভব না। ফারা নানিকে ধরে ডুকরে কেঁদে ওঠে। ধর, তোর মা ফোন দিয়েছে, কথা বল। রাতের বেলা খাওয়া শেষে বাড়ির সামনের পুকুরের পাড়ে বসেছিল ফারা। সজীব এসে ফোনটা এগিয়ে দিয়ে কথাটা বলল। ফারা বসে থাকা অবস্থাতেই একবার সজীবের দিকে তাকালো, তাকিয়ে বলল, কথা বলবো না ওনার সাথে, অন্তত আজকের দিনে নয়। সজীব ভ্রু কুচকালো। এই মেয়ে একদম অসহ্যকর। সে কানে ফোনটা ধরল। ফোনের ওপাশে লাইনে থাকা তার ফুফু আসিয়া বেগমকে বললেন,
ফুপু আপনার মেয়ে কথা বলবে না। আসিয়া বেগম এপাশ থেকে বললেন, আগামীকাল ওরে রাইখা যাইও বাবা। আপনি আপনার পোলারে পাঠায়েন ফুপু। এখন ধানের কাম বাড়িতে, ধান লাগাচ্ছি কামলা নিয়া, কামলার সাথে থাকা লাগে। আচ্ছা, সম্ভব হয় পাঠাবো নি, না পারলে একটু দিয়া যাইও বাবা। আসিয়া বেগম কল কেটে দেন। ফারাহ এবার উঠে দাঁড়ালো। সজীব ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে সবে। ফারাহ সজীবের হাত ধরে টান দেয়। সজীব আচমকা এমন হওয়ায় ধমকে দাঁড়িয়ে পড়ে। মাথা ঘুরিয়ে একবার ফারাহকে, আবার একবার হাত ধরে রাখা হাতের দিকে তাকায়। ফারাহ থমথমে স্বরে বলল, আপনি আমার মায়ের সাথে কথা বললেন কেন? আজব তো, আমার ফুপু হয়, কথা বললে কি দোষ? আপনি জানেন না আমার মাকে আমি সহ্য করতে পারি না। বদ মহিলা, ওনাকে কেন বললেন আমায় নিয়ে যাওয়ার কথা? তো তোর বাড়িতে তুই ফিরবি না? ও বাড়িতে আবার ফিরতে ইচ্ছে করে না সজীব ভাই। বাড়ির আনাচে কানাচে বুবুর সাথে কাটানোর সময়ের স্মৃতি। সজীব নীরবে শ্বাস ফেলে, চোখ বন্ধ করে লম্বা একটা ফের শ্বাস নেয়। এরপর বলে, যেটা যাওয়ার সেটা শত চেষ্টা করলেও চলে যায় ফারাহ। তাকে যত্ন করে স্মৃতিতে আগলে না রেখে মুক্ত করে দে, ভালো লাগবে। সেটা ভাবলেও আমার দম আটকে যায় সজীব ভাই। আমি পারি না। আপনি একটু আমার আপাকে ফিরিয়ে এনে দেন না সজীব ভাই। সজীব এবার ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নেয়। চটে গিয়ে ফারহার গালে থাপ্পড় দিয়ে বসে। ফারহা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে সজীবের দিকে তাকিয়ে আছে। চাঁদের নির্মল আলোয় বিরক্তিত সজীবের চাহনি পর্যবেক্ষণ করেছে ফারহা। সজীব ফারহার দিকে তাকায়। ঘন কালো পাপড়ির আবেশ টানা চক্ষুরের জালের আনাগোনা। সজীব কণ্ঠ খাদে নামিয়ে নরম স্বরে বলল, এই যে থাপ্পড়টা দিলাম, এটার ঝটকা যদি মাথায় থাকে, জিত থাকে, তবে নিজের ভালো বুঝে ফাতিয়ার কথা এত ভাববি না। নিজেও ভালো থাকবি আর বাকি মানুষগুলোকেও শান্তি দিবি। নিজের আত্মসম্মান যদি থাকে, এমন কোনো কাজ করবি না যাতে ফের তোকে এই থাপ্পড় আমায় দিতে হয়। তুই আমার ফুপুর মেয়ে না হলে চড়িয়ে সিধে করে দিতাম। ফাজিল মেয়ে, সবটা সময় বোনের জন্য শোক। বলি, তোর যে একটা সুন্দর জীবন, ভালো ক্যারিয়ার আছে, ভুলে বসেছিস নাকি? তোর অসহায় বাবার কথাটা মনে থাকে না, যিনি রোজ রোদে পুড়ে মানুষের কথা শুনে কামলা দিয়ে তোদের পাল্টাছে? তার জীর্ণ শীর্ণ অসুস্থ শরীর আর মায়াভরা মুখটার কথা মনে পড়ে না? যখনই দেখি তখনই বোনের জন্য শোকতাপ পালন করছিস। যে গেছে সে কি ফিরে আসবে, নাকি তোদেরও তার কাছে যেতে হবে? যাওয়ার দরকার পড়লে বল, সাঁতার তো জানিস না, পুকুরে ধাক্কা দিই। ফারাহ পুরো নিস্তব্ধতায় মুড়িয়ে যায়। সজীবের বলা প্রতিটা কথা তার কানে ঝনঝনিয়ে বাজতে শুরু করে। সে সজীবকে পাশ কাটিয়ে ঘরের দিকে পা বাড়ায়। এক কাঁধে পড়ে থাকা ওড়নাটা মাটিয়ে মেখে যাচ্ছে। সজীব পিছ থেকে তা দেখে চেঁচিয়ে বলে, ওড়না দিয়ে কি ঝাড়ু দিচ্ছিস? ওড়না বুকে রাখার জিনিস, মাটিতে রাখার না। ফারাহ কথাটা গায়ে মাখে না, হনহনিয়ে বাড়িতে প্রবেশ করে। সজীব কপাল চাপড়ে নিজে নিজে বলে, পাগল দেখেছি, এর মতো পাগল দুটো দেখিনি। সকালবেলায় কলপার দাঁড়িয়ে ব্রাশ করছে ফারাহ। কলপারের গেট খোলাই আছে। ফারহার বড় মামি সজীবের মা আজিমা বেগম মাছের পাতিল নিয়ে কলপারে ঢুকলেন। ফারাহকে দেখে বললেন, চট করে মুখটা ধুয়ে মুরগি হাঁস কবুতরগুলো ছেড়ে দে মা, মাছ করতে গিয়ে দেরি হয়ে গেল। কমলা হবে 12টা। সজীব ভোরে উঠে আগে মাছ তুলে দিয়েছে পুকুর থেকে। একা কাটতে গিয়ে কোমর শেষে মা, তোর নানিও বাতের ব্যথায় উঠতে পারেনি। দিচ্ছি মামি। ফারাহ বলল। এরপর চট করে মুখ ধুয়ে চলে যায় বাড়ির সামনের উঠোনে। হাঁস মুরগি কবুতর ছেড়ে দিয়ে সে বারান্দার এক মাথায় ওদের জন্য মাখা খাবারের জার থেকে ধান বের করে উঠোন জুড়ে ছাড়িয়ে দেয়। সজীবের বোন সাইমা তখনই আড়মোড়া ভাঙতে ভাঙতে মুখে ব্রাশ ঢুকিয়ে বাইরে আসে। ফারাহকে দেখে বলে, ফারাহ বাবু, এত সকালে উঠে পড়ছো? ঘুম ধরছিল না ফজরের পর, সেজন্য উঠে নামাজ পড়ে একটু শুয়েছিলাম। ঘুমে চোখ লেগে আসলো, পরে আবার একটু সময় পরই ভেঙে গেল। তুই এত সকালে উঠলি কেন? আমার যে 6:30টায় প্রাইভেট আছে, জানো না? না, আর প্রাইভেটে আসি না, তাই জানি না। তুমি আর প্রাইভেট পড়াবে না বাবু? না রে বোন, প্রাইভেটের বেতন বাড়ছে না, বাবা কুলিয়ে উঠতে পারে না। আচ্ছা তুমি থাকো, আমি যাই। সাইমা চলে যায়। ফারাহ মনোযোগ দেয় কবুতরের দিকে। একসাথে অনেকগুলো কবুতর।
22 জোড়ার মতন হবে। সে এক মনে গুনে গুনে এটাই ভাবলো, হয়তো বেশি বা কমও হতে পারে, একরকম দেখতে কতগুলো আছে। তখনই আবার উঠোনে আসে ফারার ছোট মামি তহুরা বেগম। এসেই ফারাহকে দেখে বলেন, সকালে আমাদের ঘরে ভাত খাবে, কিন্তু তোর মামা বলে দিয়ে মাঠে গেছে। আচ্ছা মামি। ফারাহ মুচকি এসে উত্তর দেয়। ফারার মামি পুকুরের দিকে কালি মাখানো পাতিলগুলো ধুতে চলে যায়। ফারার মামি 2 জন, সজীবের বাবা বড়, তিনি মারা গেছেন, যার ফলে পুরো সংসারের দায়িত্ব তার। অনার্স শেষ বর্ষে পড়াশোনা করেছে। পড়াশোনার পাশাপাশি বাবার রেখে যাওয়া জমি জমা আবদার ফসল করে সংসার দেখছে। সজীবদের বাড়িটা এমন বারান্দার মাঝ বরাবর মন, বাড়িতে ঢোকার সরু ছোট রাস্তার মতো, শুদ্ধ ভাষায় কি বলে জানা নেই। এক পাশে বড় মামার 3 ঘর এক সিরিয়ালে, ঘর একটাই, মাঝখানে সেপারেশন দেওয়া। অন্য পাশে ছোট মামার একই রকম করে দেওয়া 3 ঘর। বাড়ির সামনে বড় বাংলা বারান্দা, তার সামনে বড় উঠান, উঠোনের শেষ মাথায় পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। সজীব সেখান থেকেই মাছ তুলে দিয়ে মাঠে চলে গেছে। পুকুরের উপরে মানুষের হাঁটার জন্য একটু রাস্তা রাখা হয়েছে। রাস্তার পশ্চিম পাশে আম গাছ, নারিকেল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। পুরো গ্রাম জুড়ে এখন আমন ধান বোনার ধুম। ফারহার ছোট মামার 2 ছেলে মেয়ে, তারা শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। বাড়িতে মানুষ বলতে ফারহার নানি, 2 মামি, 1 মামা আর সজীব, সাইমা। বাড়ির পাশে ফারাহ নানার বড় ভাইয়ের ছেলে মেয়েরা বাড়ি করেছে, সেসবই 3 বাড়ি। উত্তর পাড়ার শেষ প্রান্তে তার নানি বাড়ি বলে মানুষজনও কম। তার নানির বাড়ির পর আর বাড়ি নেই, আবাদি জমি শুরু। সজীব সেই কাদায় হাত পা মাখিয়ে লুঙ্গি হাঁটুর উপরে একভাবে পেঁচিয়ে বেঁধে 2 হাতে ধানের চারার গোছানে বাড়ি ফিরছে। সজীব কেমন কাদায় মাখামাখি দেখে ফারার অনেক হাসি পায়। সে মুখে হাত দিয়ে হেসে ফেলে। সজীব উঠানের এক পাশে পেয়ারা গাছের গোড়ায় ধানের চারাগুলো রেখে ফারার দিকে তাকিয়ে হাসতে দেখে বলে, হাসছিস কেন? ফারা হাসা বন্ধ করে দিয়ে বলে, কই হাসছি? এখনই দেখলাম তুই হাসছিলি। একদম আমার উপর মিথ্যা আরোপ করবে না সজীব ভাই। সজীব নাম ধরেই ভাই যখন বলবি, তোর আমায় ভাই বলারই দরকার নেই, ফাজিল মেয়ে। সজীব বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ফারা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। ভাই বলে সম্মান দেয়, এটাই বেশি। সেটা নিয়েও এই লোকের সমস্যা। ফারা তিরিং বিরিং করে হাত পা ছুঁড়ে বলে, ধুর, ভাল লাগে না। এর বউ যে হবে তার কপালে খারাপই আছে, পচা লোক একটা। কার কথা বলছিস রে ফারহা? ফারা বারান্দার দিকে তাকায়। আতিবা বেগম হাঁটুতে হাত দিয়ে আস্তে আস্তে হেঁটে আসতে আসতে প্রশ্নটা করেন। ফারাহ বলে, কে আবার? তোমার গুণধর বড় নাতি। তার বউ তুই হলে কেমন হয়? হ্যাঁ? ফারার নানির কথায় চমকে ওঠে। দেখো নানি, এমনি এক কথা বলবে না। আমি ওই বদলোককে কখনো বিয়েও করব না। ওনার মতো তিতা করলাকে কে বিয়ে করবে? কথায় কথায় ধমক, একদম বিরক্ত করে। ফারার নানির কথায় জবাব দিয়ে পুকুর ঘাটে ছোট মামির কাছে চলে আসে। সজীব মাত্র ওই বাড়িতে ঢুকছে, সেজন্য আর সে বাড়িতে ঢুকলো না। আদিবা বেগম পিছলে হাসেন, আনমনে বলেন, জীবনে যাদের সহ্য হয় না তারাই জীবন সঙ্গী হয়ে ধরা দেয়। আজ হয়তো সজীবের কথা শুনে রাগ করলে, কিন্তু একদিন আসবে ওকে না পেলে রেগে বাড়িঘর মাথায় তুলবি। আমি সেই দিনের অপেক্ষায় আছি ফারহা। উপরওয়ালা হায়াত রাখলে আমি তোদের বিয়ে দেখেই চোখ বুঝব। আদিবা বেগম বাড়ির ভেতরে ঢোকেন। ঢুকতেই দেখতে পান সজীব হাত পা ধুয়ে মায়ের সাথে তাড়াতাড়ি কেটে এগিয়ে দিচ্ছে। এটা দেখে তিনি তাড়াহুড়া করে বলেন, কি করছিস দাদু ভাই? আমি তো আছি তো, আমি এগিয়ে দিচ্ছি তোর মাকে। ঘরের বাইরে এত কাজ করতে হবে না তোরে। তুমি এত ব্যস্ত হইও না দাদি, আমি আমার মাকে এগিয়ে দিচ্ছি, এত কষ্টের কিছু নেই, তুমি বসো, এত উত্তেজিত হইও না। সজীব দাদির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে আদিবা বেগম উত্তরে বললেন, তোর মতো পাগল ছেলে দুটো দেখি নাই রে দাদু ভাই। দেখবে কি করে, তোমার নাতি 1 পিসি। হ্যাঁ, সেই তো 1 পিস, একেবারে গরিলার বংশধরের বংশ, সারাক্ষণ রাগ আর রাগ, অসহ্য লোক। আচ্ছা মামি, আপনার ছেলের মুখ কি জন্মের পর মধু দিতে ভুলে গিয়েছিলেন? ফারা উঠানে প্রবেশ করতে করতে কথাটা বলল। আদিবা বেগম আর আজিমা বেগম হেসে উঠলেও সজীব দাঁত পিষে ফারহার দিকে তাকায়।
এই মেয়ে সবটা সময় তার মেজাজের পিন্ডি চটকে দেয়। কোন জন্মের শত্রুতা কে জানে। সে চিবিয়ে চিবিয়ে বলে, রাগ তো আর কারোর সাথে করি না, তোর সাথেই আমার যত রাগ দেখাতে হয়। তাহলে বস, তুই কোন লেভেলের খাচ্ছর মেয়ে? দেখলেন মামি আমায় কিভাবে অপমান করে। আজিমা বেগম এবার মুখ খুললেন। উনি ভাতের পাতিলের ঢাকনা একটু সরিয়ে মার উঠাতে দিয়ে বললেন, তোরা সে বোধ বুদ্ধি হওয়ার পর থেকে দেখি ঝগড়া করেই যাস। বলি তোদের এত ঝগড়া কি তোদের বিয়ের পর বাচ্চা কাচ্চার সামনেও করবি? আমাদের বিয়ে মানে? সজীব আর ফারা একসাথে চমকে প্রশ্নটা করে। আদিবা বেগম পরিস্থিতি সামলাতে বলেন, কেন, তোদের কি বিয়ে হবে না নাকি? নাকি সজীব বাড়িতে বিয়ে করে বউ আনবে না? ফারা হেঁটে এসে নানির পাশে পিড়ি পেতে বসতে বসতে বলে, মামি আপনার ছেলেকে বিয়ে করাবেন না দয়া করে। যে মেয়ে আসবে তার কপালের সুখ শান্তি অযথা নষ্ট করার দরকার নেই। এনার মতো তিতা করলার বউ হয়ে সে মেয়ে সারা জীবন তিতা সহ্য করতে থাকতে পারবে না। মা, ওকে থামতে বলো। সজীব ফারার কথা শেষ হতেই থমথমে গলায় কথাটা বলল। তহুরা বেগম তখন হাড়ি পাতিল নিয়ে বাড়িতে ঢুকলেন। বাড়ির ভেতর বারান্দায় একপাশে মই টাঙ্গিয়ে রাখা হয়েছে হাড়ি পাতিল রাখার জন্য। ওখানে পাতিল রাখতে রাখতে উনি বললেন, তোরা বাপু জীবনেও মিল হবি না। সারাটা সময় দেখি শুধু একে অপরের পিছে লাগতে। বলি তোরা বড় হয়েছিস এখন, যে হুঁশ আছে। আপনাদের ভাগ্নিকে থামাতে বলুন চাচি। ও মেয়ে মানুষ, বড় হচ্ছে, কিন্তু লাজ লজ্জার বালাই ওর মাঝে নেই। সজীব হেসেল পাড় ছেড়ে উঠে দাঁড়িয়ে কথাটা বলল। দুই ঘরে রান্নার জায়গা একটাই, উপরে টিনের ছাউনি দেওয়া বাঁশের খুঁটি দিয়ে, আর নিচে দুই জায়ের মাটির চুলো দুটো করে চারটে। ওখানে সবাই বসছিল এতক্ষণ। সজীব উঠে যেতেই ফারাহ ভেঙচি কাটে। আদিবা বেগম ফারার চোখ মুখের অবস্থা থেকে মিটমিট করে হাসেন। আজিমা বেগম সজীবের যাওয়া দেখে বললেন, কামরাদের ভাত মাছে নিয়ে যাবি নাকি ওনারা বাড়ি আসবেন? রান্না হলে খবর দিও। এতজনের খাবার বেঁধে মাঠে নিয়ে যাওয়া যাবে না। সজীব উঠোন ছেড়ে যেতে যেতে কথাটা বলল। ফারাহ বড় মামির হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিতে শুরু করলো। কই গো ফাতিহার মা, এক গ্লাস পানি দাও তো, বড্ড পানি তেষ্টা পেয়েছে। বাড়ির ভেতর উঠোনের বারান্দার বাঁশের খুঁটির সাথে হেলান দিয়ে বসতে বসতে কথাটা বলেন ফারহার বাবা আজমল আলী। ফারহার মা আসিয়া বেগম গরুকে ধানের গুঁড়ো খুদ সিদ্ধ মিশিয়ে পানি খাওয়াচ্ছিল। স্বামীর হাক ডাক শুনে গরু রাখার গোড়াপাড় থেকে বেরিয়ে এসে বলেন, তুমি কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরলা? কেবল তো বেলা গড়িয়ে দুপুর, আসরের আজান তো দেয় নাই। বইল না আর, বাজারে যাওয়া লাগতো মালিকের সাথে। ধানের জমিতে সার দিব, সারের বস্তা টানতে হইব, শরীর চলে না। আবার মন খানিক বস্তা টানা, ঘাড়ের ব্যথায় বাঁচলে হয়। আসিয়া বেগম অসহায় চোখে স্বামীকে দেখেন। কবে দুদণ্ড শান্তি পাবে লোকটা, ক্ষুধা জানে। আসিয়া বেগম পাটখড়িতে দেওয়া ছোট্ট রান্নাঘর থেকে গ্লাস জগ নিয়ে আসে। কলপাড়ে গিয়ে চাপকল চেপে ঠান্ডা পানি নিয়ে আসে। স্বামীর সামনে জগ গ্লাস রেখে ফের রান্না করে যান। রান্নাঘরে রাখা জালের রেক থেকে মুড়ি বাতাসা বাটিতে করে এনে স্বামীকে দেন। আজমল আলী হাত বাড়িয়ে মুড়ির বাটি নিয়ে মুড়ি মুঠো করে মুখিতে চিবোতে চিবোতে বলেন, মেয়েটা ফেরেনি? না, আসেনি। সজীব বাবারে বলছিলাম দিয়ে যাওয়ার কথা, কিন্তু কাজের চাপে হয়তো আসতে পারিনি। তোমার পোলারে পাঠাইলেই হয়। মানুষের বাড়িতে এত থাকা, বাড়িতে বিয়ের যোগ্য ছেলে আছে, মানুষ কথা রটাবে। ওরে তোমার মায়ের বাড়ি কম যাইতে দিয়ে এখন। আসতে না দেখে মায়ের কাছে ফোন দিয়েছিলাম, মা না জানিয়েই নিয়ে গেছে। আমি তো যাইতে দিই নাই। আবির স্কুল থেকে ফিরলে ওরে পাঠাই দিও, আমি গেলাম। কথা বলতে বলতে আজমল আলী খেয়ে ওঠে, চলে যায় উঠোন ছেড়ে। আসিয়া বেগম হাফ ছাড়েন। আবিদ ফারহার ছোট ভাই, স্কুল ক্লাস 9-এ পড়ে এবার। ফারহাদের গ্রামেরই হাই স্কুলে পড়াশোনা করেছে সে। আসিয়া বেগম হাতের কাজ সারতে লেগে পড়েন। মেয়েটা বাড়ি আসলে অগোছালে কিছু দেখলেই তো বাড়ির ঘর চেঁচিয়ে মাথায় তুলবে। একটু অগোছালো কিছু দেখতে পারে না। পরে রাতের আবার রান্নার কাজ একা হাতে কুলোতে পারে না আসিয়া বেগম। গরুকে পানি খাওয়ানো শেষ করে ঘর উঠেন ঝাড়ু দিয়ে, আলনার কাপড় গুছিয়ে নিয়ে গরুকে খড় আর ছাগলের জন্য আনা ঘাস কেটে দিয়ে রান্নার জোগাড় করেন আসিয়া বেগম। তখনই আবিদ স্কুল থেকে ফেরে।
বাড়িতে ঢুকে চিৎকার করে মা বলে ডাক ছাড়ে। আসিয়া বেগম তরকারি কাটছিলেন, হাতের কাজ ফেলে দৌড়ে এসে বলেন, এসে গেছিস বাবা? চট করে গোসল দিয়ে এসে খেয়ে তোর বোনকে আনতে যা তো, তোর নানির বাড়ি। আগে আমার স্কুল ড্রেস খুলতে দাও তো মা, আসতে না আসতেই তোমার কাজের বহর শুরু, এটা করো ওটা করো। আদিব বিরক্ত হয়ে বলল। আসিয়া বেগম দমে গেলেন, আস্তে ধীরে বললেন, তোর বাবার কথা তো জানিসই, মেয়েকে চোখের আড়াল করেন না উনি। করবেই বা কোন ভরসায়? তোমার মতো মা যে ঘরে, সে ঘরে সন্তানের কখন কি হয়, ভরসা থাকে কোনো? আদিব স্কুল ব্যাগ বারান্দার একপাশে রাখা টেবিলে স্কুল ব্যাগ রাখতে রাখতে কথাটা বলে। আসিয়া বেগমের চোখ ঝাপসা হয়ে আসে ছেলের এমন কথায়। তিনি কাপা গলায় বলেন, সব দোষ কি শুধু আমারই আদিব? পুরো দোষের ভাগিদার সবসময় আমাকেই বানিয়ে গেলি তোরা। দোষ তোমার পুরো না হলেও কম নয় তো দোষ। সবকিছু তুমি বোধহয় ভুলে গেছো, আমি ভুলিনি মা, আর ফারাবুবু ভুলেনি। তোমায় মা ডাকতে গা ঘিন ঘিন করে বিশ্বাস করো। গতকাল ফাতিহা বুবুর মারা যাবার 1 বছর হলো, আজ আমরা ওই কষ্ট পাই, আর তোমাকে দেখে একটু অনুশোচনায় ভুগতেও দেখি না। আসিয়া বেগম শাড়ির আঁচল মুখ চেপে ঢুকরে কেঁদে ওঠেন। আদিব ঘরে ঢুকে যায়, স্কুল ড্রেস পাল্টে আলনায় রাখে, লুঙ্গি পরা গামছা হাতে যায় বাড়ির পাশে পুকুরে গোসল দিতে। আসিয়া বেগম ছেলের জন্য ভাত তরকারি সাজিয়ে নেন স্টিলের থালায়। আদিব গোসল করে এসে খেয়ে মায়ের থেকে 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে বেরিয়ে পড়ে বোনকে বাড়ি ফিরিয়ে আনতে। ফারা চলে গেছে দাদি। আদিবা বেগম শুয়েছিলেন নিজের ঘরে। সজীব দাদির শিয়রে বসে প্রশ্নটা করে। খেয়ে দিয়ে বিকালের আগে আগে দম নিচ্ছিলেন আদিবা বেগম। সজীব পরগলার স্বর শুনে চোখ তুলে তাকালেন। শিয়রে সজীবকে দেখে বললেন, হ্যাঁ দাদু ভাই, ফারহারে আদিব আয়সা নিয়ে গেছে, তুই তো বাড়িতে আসিলি না, তাই দেখোস নাই। কখন গেল দাদি? তুই যখন মাঠে গেলি তখনই আয়সা নিয়ে গেছে। ও। সজীব নিঃশব্দে উঠে চলে গেল। আদিবা বেগম আবার চোখ বুঝলেন। বয়স তো কম হলো না, এখন শরীরে অসুখের শেষ নেই। কোমরের ব্যথায় উঠতে পারেন না, নড়াচড়া করাও কঠিন ওনার পক্ষে। আজিমা বেগম শাশুড়ির জন্য তেল গরম করে নিয়ে ওনার ঘরে আসলেন। এসে শাশুড়িকে ডেকে বললেন, মা, আপনার জন্য তেল গরম করে এনেছিলাম, একটু উপর হয়ে শুয়ে পড়ুন, আমি মালিশ করে দিই। আদিবা বেগম ছেলের বউয়ের কথা শুনে ওভাবেই শুয়ে পড়লেন। আজিমা বেগম ওনার কোমরে তেল মালিশ করায় মনোযোগ দিলেন। আর মাঝেই আদিবা বেগম বললেন, বৌমা, কিছু মনে না করলে তোমারে একখান কথা বলতাম। আজিমা বেগম অবাক হয়ে বললেন, আমায় কি এমন বলবেন আম্মা যে আমার অনুমতি নিতে হচ্ছে? আপনি বলুন না, এভাবে বলে আমায় লজ্জায় ফেলবেন না। ফারহাকে তোমার কাছে কেমন লাগে বৌমা? কেমন লাগবে মা, ভালোই তো আছি, শুধু জিদটা বেশি, তাছাড়া সুন্দরী আচার ব্যবহারই সব সুন্দর। আমি ওভাবে কথাটা বুঝাইনি। তাহলে কি বুঝিয়েছেন মা? আদিবা বেগম এবার বিছানায় দুহাত ভর দিয়ে উঠে বসলেন। আজিমা বেগম শাশুড়িকে উঠতে দিকে একটু নড়ে চড়ে বসলেন। আদিবা বেগম বৌমার মুখের দিকে তাকিয়ে বললেন, সজীবের বউ হিসেবে কেমন লাগবে ওকে? আজিমা বেগম অবাক হন আদিবা বেগমের কথায়। উনি চমকে বলেন, এটা আপনি কি বলছেন মা? এটা কি করে সম্ভব? ওরা ভাই বোন তো। ভাই বোন, কিন্তু আউন তো নয়। আর মামাতো ফুপাতো ভাই বোনদের মাঝে বিয়ে যায় যাচ্ছে, সমস্যা কোথায়? আজিমা বেগম একটু নীরব থাকলেন এবার, পরে লম্বা একটা শ্বাস নিয়ে বললেন, আপনার কথা আমি বুঝতে পারছি না মা, তাছাড়া সজীব কি ভাববে? আদিবা বেগম বললেন, সজীব দাদু ভাইকে মানানোর দায়িত্ব আমার। তুমি কি করবে? তোমার মতামত কি রকম এটা তো বলো। আমার কিছু বোধগম্য হচ্ছে না মা। এতটা ভেবো না মা, আমার মেয়েকে তো চিনোই। ওই বাড়িতে থাকলে ফারহা হতাশায় তিলে তিলে শেষ হয়ে যাবে। সবই তোমার জানা বৌমা, কীর্তো আজানা না। উপরে উপরে মেয়েটা নিজেকে ঠিক দেখালো, ভেতরে ভেতরে ও শেষ হয়ে গেছে। আমি মেয়েটাকে আগের মতো হাসি খুশি প্রাণোচ্ছল দেখতে চাই বৌমা। তুমি অমত করিও না, দয়া করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আজিমা বেগম চোখ নামিয়ে নিলেন, এবার মাটির দিকে তাকিয়ে বললেন, সবই তো বুঝলাম মা, কিন্তু আমার ছেলেটা কি মানবে? পরিবারের এই অবস্থা, সজীব এখনো পড়াশোনা শেষ করতে পারলো না, এখন বিয়ে করালে বিষয়টা কেমন দেখাবে না? এছাড়া সাইমারও এখনো পড়াশোনা সবে 10ম শ্রেণীতে উঠলো, বিয়ে দেওয়া বাকি রয়েছে।
এর মাঝে ছেলের বউ আনলে বিষয়টা কেমন একটা হয়ে যাবে না? আমার কথাগুলো ভুলভাবে নেবেন না মা, আমি শুধু সব দিকটা ভেবে বলছি। আদিবা বেগম পুত্রবধূর সব কথাই মনোযোগ দিয়ে শুনলেন। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বিয়েটা এজন্যই না বড় বৌমা, এখন শুধু কথাবার্তা বলে রেখে বছর 2 পর করাতাম। কারণ ফারহা নিজেও এখন ছোট, সামনের বছর HSC পরীক্ষা, বিয়ে করিয়ে বা হবে এখন। কিন্তু আমার মাইয়ারে ভরসা নাই আমার। মেয়ে বড় না হতে বিয়ে দেওয়ার তার স্বভাব। এক নাতিরে হারাইছি বৌমা, ফারহারে হারাইলে আমি বাঁচতে পারবো না রে মা। আজিমা বেগম শাশুড়ির কাঁধে হাত রাখলেন, আশ্বাস দিলেন, বললেন, আমি আইসুয়ার সাথে কথা বলবো মা, আপনি চিন্তা করবেন না। তার আগে সজীবের সাথে একটু কথা বলে নি, ওরও মতামত আছে। আদিবা বেগম সম্মতি জানালেন। আজিমা বেগম নিজের কাজ সেরে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকালবেলায় নিজের কবুতরের খোয়ারে থেকে কবুতর ছেড়ে দিয়ে উঠানে গম ছিটিয়ে দিয়ে দাঁড়িয়ে কবুতর দেখছে ফারা। মুখে ব্রাশ ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তার। কবুতরগুলো দাফাদাফি করে খাচ্ছে, খুব সুন্দর লাগে। দাঁড়িয়ে সেটাই দেখছে। ঘরের বাকি কাজগুলোর দিকে তার ধ্যান নেই। আদিব ফারার পাশে এসে দাঁড়িয়েছে প্রাইভেট পড়ে এসে। বোনকে এক ধ্যানে কবুতর দেখতে দেখে সে বলল, বুবু, ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছিস, মুখ ধুয়ে নে। ফারা আচমকা কারোর গলার স্বরে শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখে। আদিবকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই? আমি ভাবলাম কে না কে। এতটা উদাসী হয়ে গেছিস, ভাইয়ের গলার স্বরও চিনিস না? না, একটু অন্য ধ্যানে চলে গেছিলাম, খেয়াল করিনি। কি নিয়ে এত ভাবছিস? তেমন কিছু না, তুই হাত মুখ ধুয়ে নে, স্কুলে যাবি তো। আমারও কলেজে যেতে হবে, চল চল। আদিবকে তাড়া দিয়ে ফারা বাড়ির ভেতরে ঢুকে যায়। কলপারে গিয়ে চাপকল চেপে মুখ ধুয়ে এসে রান্নাঘরের কাছে গিয়ে দাঁড়ায়। আড়াল থেকেই বলে, খাবার দাবার কিছু দেবেন, কলেজে যেতে হবে। ভেতর থেকে আসিয়া বেগম মেয়ের কথার ধারণ দেখে আবারও মন খারাপ করেন। আজ নতুন নয়, ফাতিহা মারা যাবার পর থেকে ফারা ওনাকে মা ডাক্তার যতটা সম্ভব এড়িয়ে গিয়ে কথা বলে, সেভাবেই কথা বলে। আসিয়া বেগম উত্তর দেন, তরকারি হয়েই আইছে, তুই তো তৈরি হয়ে আয়, আমি ভাত তরকারি বেড়ে ঠান্ডা করে আনতেছি। ফারা উত্তর দেয় না কথাটা শুনে। ঘরে গিয়ে রেডি হয়ে নেয়। আদিবও তৈরি হয়ে নিয়েছে দেখে বলে, 2 ভাই বোন আজ একসাথে যাব, তাড়াহুড়ো করে দৌড় জানি মারিস না। আদিব বোনের কথা শুনে খুশি হয়। কতদিন পর আবার আমরা একসাথে পড়তে যাবো, তাই না বুবু? আগে তো। আদিব থেমে যায়, ক্ষীণ হয় তার কণ্ঠস্বর, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। ফারাহ মনে পুরনো স্মৃতি তাজা হতেই বুকের মধ্যটায় তার চিনচিন করে ওঠে। তবুও নিজেকে সামলে নিয়ে এসে হাসার চেষ্টা করে বলে, জীবনটা হয়তো আগের মতো নেই, কিন্তু হাসি খুশি থাকতেও বারণ নেই। এরকম আমার ভয় পাওয়ার কিছু হয়নি। আমি তোর বড় বোন ঠিকই, কিন্তু ততটাও বড় নই যে আমায় ভয় পেতে হবে। বুবু, তুই ইদানি খুব গম্ভীর হয়ে গেছিস, সেজন্য ভয় করে আমার। আদিব মাথা নিচু করা অবস্থাতেই কথাটা বলল। ফারাহ মুচকি হাসলো, বোরখার উপর হিজাবটা ঠিক করে নিল। এরপর বলল, হয়েছে, গম্ভীর হতে দেখতে হবে না, চল খেয়ে নিবি, খেয়ে বের হতে হবে, সময় নেই। ফারাহ কথা মতো ওরা 2 ভাই বোন খেয়ে নেয় একসাথে। আসিয়া বেগম ছেলে মেয়েকে খাইয়ে দিয়েই স্বামীর জন্য গামলায় ভাত বেঁধে নেন গামছা দিয়ে, জগ ভর্তি পানি এনে ভাতের গামলা নিয়ে মাঠে রওনা দেন। আজ নিজেদেরই খেতে কাজ করছেন আজমল আলী, সেজন্য ভাত মাঠে নিয়ে যাচ্ছেন আসিয়া বেগম। জমিটা বেশ খানিক দূরে, এসে খেয়ে যাওয়ান সময় নষ্টের মতো, সেজন্য তাকেই ভাত নিয়ে যেতে বলেছেন আজমল আলী। আসিয়া বেগম স্বামীর কথা মতো ভাত নিয়ে যান। স্বামীর খাওয়া শেষে ভাত নিয়ে বাড়ি ফিরতেই দেখেন বাহির বারান্দায় পিঁপড়ে বসে আছেন বড় ভাই বউ আজিমা বেগম আর ওনার মা আদিবা বেগম। বাড়িতে ঢুকায় গেটটায় তালা মারা ছিল আর সাথে দরজাতেও, সেজন্য ওনারা ঘরে ঢুকতে পারেনি। আসিয়া বেগম মা আর ভাই বউকে দেখে হন্তদন্ত হয়ে বারান্দায় ওনাদের কাছে এসে অবাক স্বরে বলেন, তোমরা এখানে হঠাৎ, কোনো খবর না দিয়ে আসলে যে? কথাটা বলেই উনি দরজা খোলায় ব্যস্ত হয়ে পড়েন। আদিবা বেগম বললেন, এমনি একটু দরকার ছিল তোর সাথে। যা দরকার পরে দেখা যাবে, এখন ঘরে আসো আগে। আসিয়া বেগম মা আর ভাই বউকে ঘরে বসিয়ে বললেন,
তোমরা বসো, আমি আসতেছি একটু। আজিমা বেগম আসিয়াকে থামিয়ে বললেন, এত তাড়াহুড়ো করো না আইসিয়া, আমরা শুধু একটু কথা বলেই চলে যাব। যদি আমাদের সাথে বসতে ভালো হতো। আসিয়া বেগম ফের একটু অবাক হলেন। আজিমা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি কথা? মাটির চুলায় রান্না করার জন্য লাকড়ি খড়ি রান্নাঘরে জমা করেছে ফারা। তার মা ধানের কাজের জন্য বাইরে উঠানের কাজে ব্যস্ত। আমন ধানের মৌসুম, ধানের ঢিবি হয়ে আছে উঠানে, সেগুলোতেই ঝাড়ছে তার মা। অপটু হাতে চুলোয় আগুনে জ্বালাতে গিয়ে ধোয়া করে এক নাগারে কেসে চলেছে ফারা। অভাবের সংসারে মানুষ হলেও তার মা সেভাবে কাজে হাত লাগাতে দেয়নি। সেজন্য রান্না সেটাও সে আগে কখনো করেনি বলেই এই দশা। ফারা তবুও কোনো মতে ভাতের চাল ধুয়ে চুলোয় তুলে দিয়ে কাঠের খড়ি লাগিয়ে দিয়ে তরকারি কাটতে শুরু করে। আনাজ আর আলু ভাজবে, সাথে মাসকলাইয়ের ডাল রান্না করতে বলে গেছে তার মা। রান্নার নিয়ম কানুনও বলে দিয়ে গেছে, কিন্তু সে তো সব শুনেও ভুলে বসে আছে। আগে তরকারি কেটে নিক, তারপর মাকে ডেকে ফের জেনে নেওয়া হবে। এই বুঝে সে আলু আনাজ কেটে নেয়, এরপর ধুয়ে গামলায় তুলে রেখে ভাতের খড়ি খুমিয়ে দেয়। ভাত প্রায় হয়ে এসেছে। এরপর সে ছুট লাগায় উঠানে। মায়ের থেকে সব শুনে আসতে হবে আবার। ভাজিটা তো কোনো রকম করতে পারবে, কিন্তু ডাল তো পারবেই না। সে উঠানে গিয়ে দাঁড়াতেই দেখতে পায় তার বড় বোন ফাতিহা মাথা নিচু করে তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে, আর তার মা রাগেশ্বরে আঙ্গুল উঁচিয়ে মেয়েকে শাসনের সুরে গালিগালাজ করছেন। ফাতিহাকে দেখে ফারাহ যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেল বোনকে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদতে দেখে। ফারাহ জানো, এটা নতুন না। ফাতিহার বিয়ে হয়েছে 3 বছর হয়ে এলো, কিন্তু সে ছুট লাগিয়ে বোনের পাশে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে রেগে গিয়ে বলে, বুবু আসলো আর তোমার রাগারাগি শুরু মা, ঘরে তো ঢুকতে দেবে এবার। আসিয়া বেগম এবার বড় মেয়েকে রেখে ছোট মেয়ের দিকে কড়া চোখে তাকালেন, বললেন, একদম বোন দরদি হওয়ার দরকার নেই তোর। তোর বোনের ভুল তোর চোখে পড়ে না। সংসার ফেলে 15 দিন না যেতেই দৌড়ে বাপের বাড়ি আসে। লজ্জা করে না তোর বোনের? আমার বোন সবার আগে তোমার মেয়ে, এটা ভুলে যাচ্ছ কেন? ফারা দাঁত কিরমিরিয়ে বলে। সে বরাবরই একটু জেদি আর রাগী স্বভাবের। ফারাকে এভাবে কথা বলতে দেখে ফাতিহা ফারার দিকে ঝাঁকিয়ে ভীতু স্বরে মায়ের দিকে তাকিয়ে বলে, চুপ কর ফারহা, মা মারবে তো তোকে। ফারাহ বোনের কথা শুনে ফাতিহার দিকে তাকিয়ে বলে, উনি আমায় মারলে এখানে কি হবে সেটা তুমিও জানো বুবু। এত সহজ সরল আর বোকা কেন হয়েছো? একটু তেজি হতে পারোনি? বোকার মতো সংসার ফেলে এখানে এসে কষ্ট পাচ্ছ শুধু শুধু। জানো তো এই মহিলার যত সমস্যা তোমায় নিয়ে। বিয়ে তো দিয়েছে এক গাঁজাখোরের সাথে, না দেখে শুনে। এখন অন্তত ছাড়িয়ে এনে শান্তি যদি দিত। আসিয়া বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছিলেন মেয়ের কথা শুনে। ফারার কথা শেষ হতেই উনি ফারার দিকে অগ্নিচাহনিতে তাকিয়ে বললেন, হ, ছাড়াই আইনা মান সম্মান ডুবাই, এটাই তো চাও তাই না? বিয়ে দিয়েছিলাম কি ছাড়াই আনতে? দয়া করে চুপ করো মা, আমি কোনো কথা শুনতে চাই না। বুবু ঘরে চল। ফারা মায়ের কোনো কথার অপেক্ষা না করে বোনের কাপড়ের ব্যাগ নিয়ে বোনের হাত নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখনই আসিয়া বেগম চেঁচিয়ে ফাতিহার উদ্দেশ্যে বলেন, দুনিয়ায় এত মানুষ মরে, তুই মরতে পারিস না? পোড়ামুখী, জন্ম থেকে জ্বালাইয়া খাইলি, এখন কবরে গেলে কি শান্তি পাবি? মা বাবাকে খেয়ে দম নিবি না তাই না? তার আগেই মরতে পারিস না? মায়ের কথা শুনে ফাতিহার পা আটকে যায়। সে বারান্দায় পা দিতেই তার পা থেমে যায়। চৈত্রের খরায় আষাঢ় বৃষ্টি হয়ে তার চোখ বেরিয়ে টুপটুপে জল গড়িয়ে পড়ে। ফারা বোনের থমকে যাওয়া দেখে নিজেও দাঁড়ায়। বুঝতে পারে মায়ের বলা কথাগুলোর জন্য ফাতিহা থেমে গেছে। সে নিজে এবার রাগে দিক ভুলে মায়ের সামনে ছুটে গিয়ে বলে, একদম আমার বুবুকে উল্টাপাল্টা কথা বলবেন না আপনি। আজ থেকে আপনাকে মা ডাকা আমি ভুলে যাব। কেমন না আপনি? মেয়েকে কোথায় সাহস দেবেন উল্টো বাড়িতে আসায় মারতে বলছেন? লজ্জা লাগে আপনাকে আমার মা বলে ডাকতে? এরপর আবার দ্রুত পদে বোনের কাছে এসে হাত ধরে হেঁচকা টানে বোনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ফাতিহা আর ফারা রাতের খাবার খেয়ে পাশাপাশি এক বিছানা শুয়ে আছে। একটা ঘরেই 3 ভাই বোন থাকে, শুধু বিছানা আলাদা। ঘরের এক মাথায় এক খাট, অন্য মাথায় আরেকটা, সেটাই আদিপ একা শুয়েছে। ফারা অনেকদিন পর বোনকে কাছে পেয়ে দুনোহার গল্প জোড়া দিয়ে বকবক করেই চলছে। ফাতিহা একদম নীরব, ল্যাপের নিচে 2 বোনের মাথা একসাথে লাগিয়ে শুয়ে আছে।
হঠাৎই গরম জলের আভাস পেয়ে ফারাহ মাথা বের করলো লেপের নিচ থেকে। ঝট করে ফাতিহার গালে হাত দিয়ে টের পায় সে কাঁদছে। ফারাহ ফাতিহার গাল মুছিয়ে দিয়ে বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বুবু তুমি ঘুমাও, আমি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। ফাতিহা উত্তর দেয় না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ফারাহ দীর্ঘশ্বাস ফেলে। তার ফুলের মতো বোনের জীবনে কি এক প্রলয়কারী ঝড় বয়ে চলেছে। বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে, ভাবি পাগল, নেশাখোর একজন ছেলের সাথে, যে বউয়ের ভালো মন্দ বাদ দিয়ে সবার ভালো মন্দই দেখে। বড় ভাইয়ের স্ত্রী পড়াশোনায় বউকে ধরে পিটায়। ফাতিহা বিয়ের পর 6 মাস ভালো থাকলেও এরপর ওদের আসল রূপটা দেখতে পায়। যখন বাবা মাকে সবটা জানায়, বাবা তার মেয়ের আদরে ছাড়িয়ে আনতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় মা। ওনার কথা, মেয়ে হয়ে যখন জন্ম হয়েছে এরকম একটু আধটু সহ্য করতেই হবে, বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, এটা বলে বলে 3টা বছর ধরে ফাতিহাকে ওই বাজে পরিবেশে খারাপ মানুষের সাথে থাকতে হচ্ছে। বাচ্চা নেওয়ার কথা চেষ্টা করেও যেখানে হচ্ছিল না, সেটাও আসিয়া বেগম ফাতিহাকেই দোষ দিয়ে চলেছেন। সব দোষ যেন মেয়েরই, মেয়ে জামাইয়ের কোনো দোষ নেই। ফাতিহার প্রতি তাদের অত্যাচার দিন দিন বাড়ছে বই কমছে না। সেজন্য ফাতিহা ঘুরে ফিরে কিছুদিন পরপরই সহ্য করতে না পেরে বাবার বাসায় আসে, আর সেটা নিয়েই আসিয়া বেগম শুরু করেন ঝামেলা। আজও তার ব্যতিক্রম ঘটেনি। কবে তার মা মেয়েকে বুঝবে চিন্তা করে কুল খুঁজে পায় না ফারাহ। সব ভাবতে ভাবতেই চোখ বুজে ঘুমানোর চেষ্টায় মত্ত হয় সে। কিছু সময় পর সফলও হয়। পরদিন সকালবেলায় ফারার ঘুম ভাঙে হইচই করে শব্দে। ঘর থেকে বের হয়ে শুনে মানুষের চাপা আর্তনাদ। তার সবার মুখে এক কথা, মেয়েটা সে সইতে না পাইরা মইরাই গেল গো। আঙ্গিনায় তখন বিরাট ঝটলা পাখি মানুষ দাঁড়িয়ে আছে। ফারা ঘুম থেকে উঠে বোনকে পাশে পায়নি। সে ভয়ে ভয়ে ভিড় ঠেলে উঠানের পশ্চিম দিকে তাদের বড় কাঁঠাল গাছ আছে, সেখানে যায়। মানুষের আড়ালে সবাই কিছু একটা লুকিয়ে রেখেছে। ভিড় ঠেলে সামনে যেতেই দেখে ফাতিহার মৃতদেহ মাটিতে শোয়ানো, পাশেই দড়ি ছিঁড়ে কেটে ফেলে রাখা। ফারার পা আর চলতে চায় না, তবুও বোনের লাশের পাশে বসে সে কেঁদে ওঠে। তার গগনবিদারী আর্তনাতে সেদিন কেঁপেছিল তাদের গ্রাম। এরপর থেকেই ফারাহ বিয়ের শব্দকে আর মাকে প্রচুর ঘৃণা করে সে, যেই ঘৃণার ধারা বহমান আজও। কিরে, তোর কি বিয়েতে মতামত নেই? মায়ের ধাক্কায় হুঁশ ফিরে ধরার। রাতের খাবার খেয়ে বিছানায় বসেছিল, সব কলেজের বাকি পড়া তৈরি করতে হবে। তখনই তার মা এসে জানায় ফারার ভালো বিয়ে সম্বন্ধ এসেছে। তার এখন বিয়েতে মতামত আছে কিনা। এক মেয়েকে হারিয়ে তাকেও হারাতে রাজি না আসিয়া বেগম, যেখানে তিনি জানেনই ফারা বিয়ে শব্দটাকে অপছন্দ করে। সেজন্য জিজ্ঞাসা করা ওনার। মায়ের ধাক্কায় অতীতের পাতা থেকে বের হয় ফারা। মায়ের মুখে বিয়ের কথা শুনে সে তার বোনের চিন্তায় বিভোর হয়ে গিয়েছিল। ফারা আসিয়া বেগমের প্রশ্নের উত্তরে বলে, বুবুকেও তো এই কথা বলেই বিয়ে দিয়েছিলেন তাই না? আবার বুবু কোথায় তবে? আপনার কথায় দেখানো যায় কয়দিন পর বা বছর পর এসে আমারও বুবুর মতো এমন কাঁঠাল গাছে দড়ি দিয়ে মরতে হয়। আপনি আবার অনেক ভালো মা, তো সন্তানদের বোঝেন বেশি। আসিয়া বেগম ফারার উত্তর দমে যান। উত্তরে আর কি বলবেন বুঝে পেলেন না। ওনার মা আর ভাবি এসে তো সজীবের সাথে ফারার বিয়ের বিষয়টা ভাবতে বলে গেল, কিন্তু মেয়ে তো ওনার ঘাড়তেরা, সজীবকে সহ্য করতে পারে না, এটাও জানেন তিনি। এখন কি করে বোঝাবেন ফারাকে? চিন্তায় পড়ে গেলেন আসিয়া বেগম। সজীব, তোকে একটা কথা বলবো। রাতের খাবার খেতে বসেছে সজীব, সাইমা আর আদিবা বেগম। আজিমা বেগম খাবার বেড়ে দিয়ে উক্ত কথাটা বললেন। সজীব ভাতের গ্রাস মুখে তুলে চিবোতে চিবোতে উত্তর দিলেন, কি কথা মা? তোর বিয়ের বয়স হয়ে আসলো, তো তোর বিয়ের কথা ভাবছি, তোর মতামত কি? সজীব মায়ের কথায় অবাক হয়ে যায়। তার মাঝে মা হয়ে বিয়ের কথা বলছেন। একটু শরম পায় সজীব। সে নিজেকে ধাতস্থ করে বলে, মা, অনার্সই শেষ করে উঠতে পারলাম না, সাইমার বিয়ে দিলাম না, একটা ভালো চাকরি হলো না, আর তুমি বিয়ের কথা বলছো? বউকে এনে আমি খাওয়াবো কি পড়াবো কি? কেন, তোর বউ কি রাক্ষস বংশের কি হবে যে তোকে খাওয়াতে পড়াতে তোর একেবারে ধনী হতে হবে? আজিমা বেগমের কথায় সাইমা আর আদিবা বেগম মিটমিট করে হাসছে। সজীব মায়ের কথার উপরে কি উত্তর দেবে ভেবে পেল না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, একটু বোঝার চেষ্টা করো। আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি যেই জায়গায় পৌঁছালে পরের মেয়েকে ঘরে এনে তার চাহিদা ঠিকঠাক পূরণ করতে পারবো। আমি সব ভেবে চিনতে বুঝি এই সিদ্ধান্ত নিয়েছি সজীব।
তোর কি মনে হয় না ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি? তাছাড়া তোর দাদিরও ইচ্ছে ওনার হায়াত ফুরোবার আগে নাত বউয়ের মুখ দেখে যাবেন। আর তুই নাতি হয়ে সেই কথা রাখবি না? তোর বউ মানুষই হবে, কোনো রাক্ষসী না যে এখানে এসে কষ্ট পাবে। খাবার দাবারের সুখের জীবনের আমরা যথেষ্ট সচ্ছলভাবে চলছি, তাতে আমাদের যখন কষ্ট হচ্ছে না, পরের মেয়েরও একদমই হবে না। সজীব মাকে যখন বুঝাতে না পেরে শেষ একটা চেষ্টা করতে বলল। কিন্তু মা, একটু চিন্তা করো, আমরা যেভাবে চলছি আমাদের সেভাবে চলতে অভ্যস্ত হয়ে গেছি বলে কষ্ট হয় না, কিন্তু পরের ঘরের মেয়ে তো এভাবে চলে নাও অভ্যস্ত থাকতে পারে। অযথা কোনো মেয়েকে এনে কষ্ট দেওয়ার মানে হয়? সব ছেলের পরের ঘরের মেয়ে বিয়ে করে সজীব, কোনো নিজের ঘরের না। তাই বারবার এই পরের ঘরের মেয়ের কথাটা টানিস না। তোর কথা শুনলে রাগ উঠছে আমার। কিন্তু মা, সবটা তো একটু ভাবো। আদিবা বেগম এবার মুখ খুললেন, বললেন, তুই তো দাদির আশা পূরণ করবি না দাদু ভাই? তোর বউরে দেখার ভাগ্য কি আমি বেঁচে থাকতে হইতো না? সাইমা দাদির সাথে তাল মেলালো, বলল, মা আর দাদির তো ঠিকই বলেছে ভাইয়া। আমি যদি বিয়ে করে পরের বাড়ি চলে যাই, তাহলে নিজ পর একমাত্র ভাইয়ের বউয়ের সাথেই সময় কাটানোর সুযোগ কই পেলাম। তার থেকে ভালো তুমি বিয়েটা করে নাও। আমিও ভাবিকে দেখে জ্বালিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। দারুণ হবে, প্লিজ রাজি হও। সজীব কি করবে এখনো দ্বিধায় পড়ছে তার মন। সে সংকোচ নিয়ে বলল, তোমরা শুধু নিজেদের দিকটাই ভাবছো, আমার দিকটা ভাববে না? 24 বছর বয়সে বিয়ে কে করে? ঠিক সময় বিয়ে করলে বাচ্চার বাপ হইতে ভাইয়া। আবার বলিস এই বয়সে বিয়ে কে করে? সাইমা ফাজলামি করে কথাটা বলে। সজীব বোনের দিকে চোখ গরম করে তাকায়। এমনি মা বিয়ের কথা তুলে তাকে লজ্জা দিচ্ছে, আবার এর মাঝে বোনটাও নির্লজ্জের মতো কথা বলছে। সে আড়ষ্ট স্বরে বলে, দয়া করে তুই চুপ থাক, কথা বলবি না একটাও। আজিমা বেগম ওদের কথার মাঝে থালায় ভাত নিতে নিতে বললেন, বলছি কি সজীব, তোর পছন্দের কোনো মেয়ে আছে? থাকলে বল, তার সাথে বিয়ে করাই। সজীব মাথা নিচু করে উত্তর দিল, না, আমার পছন্দের কেউ নেই। কিন্তু তোমরা কার সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগলে? আদিবা বেগম আর আজিমা বেগম সজীবের থেকে আশানুরূপ উত্তর পেয়ে মনে মনে খুশি হলেন। রবের কাছে শুকরিয়া জানিয়ে আজিমা বেগম বললেন, ফারহার সঙ্গে আমি তোর বিয়ে দিতে যাচ্ছি। সজীব মায়ের মুখে ফারার নাম শুনে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হয়। সে উত্তেজিত হয়ে বলে, মা, এটা কি করে সম্ভব? ফারাকে বিয়ে করব, সেটাও আমি? পাগল হলে তুমি? আদিবা বেগম সজীবকে উত্তেজিত হতে দেখে বললেন, এত অবাক হচ্ছিস কেন দাদু ভাই? ফারহাকে তো চিনিসই, চেনা জানা মেয়ে ঘরের বউ হয়ে আসলে অসুবিধা কোথায়? এত অবাক হচ্ছিস কেন তুই? দাদি, তুমি জানো ওই মেয়ের সাথে আমার ঝগড়া ছাড়া কখনো ভালো করে দুটো কথা হয় না। তার সাথে বাকি জীবনটা এনেও তো অসম্ভব রকমের কাজ দাদি। অসম্ভব বলে কোনো কথা নেই সজীব। আমি আর মা মিলে ফারহাকে পছন্দ করেছি। তোমারও পছন্দের কোনো মেয়ে নেই। আমরা চাই বিয়েটা হোক। ফারহার মায়ের সাথে, মানে তোমার ফুপির সাথেও বিষয়টা আলোচনা করে এসেছি। এজন্য এই সম্পর্ক থেকে পিছু হটার কোনো রাস্তা নেই, বললেন আজিমা বেগম। সজীব গম্ভীর হয়ে বলল, যা করেছো তার আগে আমায় একবার জিজ্ঞাসা করা দরকার ছিল মা। আমরা তোমার ভালো চাই সজীব, তাই বেশি কথা বাড়িও না। ফারাহ বাবু আমার ভাবি হবে, কত মজা হবে। ফারাহ বাবুকে আর আমাদের বাড়িতে এসে চলে যেতে হবে না। দুজনে অনেক গল্প করব, আমাদের কেউ আর বকা দিবে না। সাইমা খুশিতে গদগদ হয়ে কথাটা বলল। সজীব হাত খাওয়া শেষে হাত ধুতে ধুতে বলল, ও আমার ফুফাতো বোন হয় মা, বিয়ে কি করে সম্ভব? মানুষ তো বলবে বিয়ের আগে আমরা সম্পর্কে ছিলাম বলে কোনো ঝামেলা হয়েছে, যে কারণে বিয়ে হচ্ছে। নিজের খেয়ে মানুষের কথা শুনতে পারবো না মা। আজিমা বেগম ছেলেকে আশ্বস্ত করে বললেন, তুমি আমার ছেলে, তাই তুমি কেমন আমি জানি, আমরা জানি। তাই তোমার এসব নিয়ে চিন্তা না করলেও চলবে। তুমি বিয়েতে রাজি, এটাই আলহামদুলিল্লাহ। সজীব ভাতের থালা সরিয়ে রেখে উঠে যায়। আদিবা বেগম হাফ ছেড়ে বললেন, যাক বাপু, সহজেই রাজি হলো। তোমার যা ছেলে, তাদের ভয় ছিল বৌমা তুলকালামটা বাঁধিয়ে দেয় বাড়িতে। এখন ফারহা রাজি হলো কিনা এই বিষয়টা দেখা জরুরি মা। ফাতিহা চলে যাওয়ার পর মেয়েটার মনে বিয়ে নিয়ে যে বাজে ভাবনা হয়েছে সেটা দূর করা জরুরি। ও তো ভাবে শ্বশুর বাড়ি মানে যৌতুকের জন্য অত্যাচার, আর বউ রেখে অন্য কোথাও সম্পর্ক। পরিবেশ পরিস্থিতি একটা মানুষের উপর দারুণভাবে প্রভাব ফেলে মা, সেটা ভালো হোক বা মন্দ।
মনে একবার ভয় বা আতঙ্ক ঢুকলে সেটা কাটিয়ে বের হয়ে আসা অনেক কঠিন। তাই ফারাবু ভয়টা নেহাত নিরর্থক নয়। তোমরা তবুও চেষ্টা করো ভাইয়া আর আপুর বিয়েটা দিতে। ওরা নিজেরাও জানে না, বোঝার চেষ্টাও করে না। ঝগড়ার মাঝেই ওরা একে অপরের প্রতি একটু দুর্বল, নয়তো ভাইয়া এত সহজে রাজি হতো না। সাইমা খেয়ে হাত ধুয়ে উঠে যেতে যেতে কথাটা বলল। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই আতিফা বেগম বললেন, সাইমা ঠিকই বলেছে বৌমা, এবার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করলে হয়। ফারহাকে ওই বৃতৃষ্ণা ভয় সবকিছু কাটিয়ে সুন্দর একটা জীবনে ফিরিয়ে আনা জরুরি। সবই তো বুঝলাম মা, ফারহার ভালো চাইতে গিয়ে সজীবের কোনো খারাপ করছি না তো মা? তোমার মায়ের মন বৌমা, ভয় লাগবেই, তবে আমায় ভরসা করো একটু, দেখবে সজীব আর ফারহা ভালো থাকবে। আদিবা বেগমও হাত ধুয়ে উঠে চলে যান। আজিমা বেগম লম্বা শ্বাস নিয়ে খাওয়া শেষ করে সব গুছিয়ে ঘরের দিকে চলে যান ঘুমানোর জন্য। পরের দিন সকালবেলায় কলেজের জন্য বের হতে তৈরি হচ্ছে ফারা। আসিয়া বেগম কাজ ফেলে ফারার পিছন পিছন ঘুরছেন, উদ্দেশ্য মেয়েকে বিয়ের জন্য রাজি করানো। ফারা মায়ের কথা শুনে গতকাল রাতে তার ঘর থেকে যে ঘরে তার মা বাবা থাকে টেনে নিয়ে রেখে দরজা আটকে শুয়ে পড়েছিল। বিয়ের জন্য তার বরকে, তাকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আসিয়া বেগম। নামটাও শোনার মানসিকতা তার হয়নি। ফারা আয়নার সামনে দাঁড়িয়ে হিজাবে লাস্ট পিন লাগিয়ে পিছনে অবস্থানরত আসিয়া বেগমকে বলেন, আপনার কি সকাল সকাল আমার মাথা নষ্ট না করলে ভালো লাগছে না? কি শুরু করেছেন আপনি? আমি বলেছি তো আমি বিয়ে করবো না। আসিয়া বেগম মুখ খুলতে বললেন, মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে করে শ্বশুর বাড়ি তো যেতেই হবে মা। ফারা মায়ের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিল, বলল, এরপর স্বামীর অত্যাচারের সাথে বাকি সবার অত্যাচার মেনে নিয়ে পড়ে থাকবো। সহ্য না হলে আপনার বাড়ি আসলে মরতে বলবেন। আমিও ফাতিহা বুবুর মতো চলে যাই, এটা চান আপনি? আসিয়া বেগম নিস্তব্ধ হয়ে গেলেন। মেয়ের কথায় কি উত্তর দেবেন বুঝতে পারলেন না, তবুও নিজেকে সামনে নিয়ে বললেন, সব ছেলেই যে এক, সব শ্বশুর বাড়ির মানুষ যে এক হবে এমন তো কথা নেই ফারা। তোর বাবার অবস্থা তুই জানিস ভালো মতোই। আর কতদিন এভাবে খাটবেন উনি? বিয়ের যোগ্যী মেয়ে ঘরে রেখে চিন্তার অন্ত থাকে না ফারা, বোঝার চেষ্টা কর। ফাটিয়া বুবুকে এসব বলে বিয়ে দিয়েছিলেন আপনি, আমি কিছুই ভুলে যাইনি। কলেজ ব্যাগ বই গুছিয়ে তুলতে তুলতে কথাটা বলল ফারা। আসিয়া বেগম বিরক্ত হলেন এবার। মেয়ে মানুষের জিদ অকারণ, এটা ওনার পছন্দ না। তিনি তবুও নিজেকে যথেষ্ট নরম রেখে বললেন, আগে পাত্র কি এটা তো শোন। ফারাহ কলেজ ব্যাগ কাঁধে তুলে কোমরে হাত দিয়ে বলল, কে শুনি আপনার মহান সুযোগ্য পাত্র? সজীবের মা এসেছিল, তোর মামি তোকে সজীবের বউ করে নিয়ে যেতে চায়। মায়ের মুখে সজীবের নাম শুনে ফারাহ মুখের কথা ফুরিয়ে আসে। মনের মধ্যে হিমশীতল স্রোতের ধারা বয়ে যায়। আড়ষ্ট কণ্ঠে বলল, সজীব ভাই উনি আমার স্বামী হবেন? অসম্ভব। ফারার কণ্ঠে অসম্ভব কথাটা শুনে আসিয়া বেগম খানিকটা তেতে উঠলেন। মেয়ের দিকে ক্ষিপ্ত গতিতে মেয়ের সামনে গিয়ে ঝাঁঝালু কণ্ঠে বললেন, কি অসম্ভব? হ্যাঁ কি অসম্ভব? বাপের মুখের দিকে তাকাবি না? বিয়ে করতে হবে না তাই না? বাপের অবস্থা না দেখে বাপের ঘাড়ে বসে আর কত ভাতের চাল নষ্ট করবি? মেয়ে হয়ে জন্মালে শ্বশুর বাড়ি যেতেই হয়, সেটা যত তাড়াতাড়ি যাবি তত ভালো। সংসার গুছিয়ে নিয়ে জীবন সাজাবি, সেটা তোর ভালো লাগে না তাই না? অসহায় বাপটা মাইন্সের বাড়িতে খেটে খুঁটে মরুক, এটাই চাস তাই না? কেমন মেয়ে তুই? ফারা মায়ের ঝাঁঝালো স্বরে বলা কথাগুলো শুনে এক প্রকার নিস্তব্ধতায় ছেয়ে গেল তার কণ্ঠের স্বরে। সে মাকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরোতে পা চালালো। যেতে যেতেই বলল, আপনি কেমন বা হলেন বলুন তো? মেয়ে বলেই বয়স বুদ্ধি ঠিক মতো না হতেই শ্বশুর বাড়ি পাঠাতে লাফালাফি শুরু করেছেন। প্রশ্নের আঙুল আমার দিকে তুলেছেন, তার আগে নিজের দিকে তুলে দেখুন, তবে না বুঝবেন মেয়ে এমন কেন। আঙুল সহজে সবসময় অন্যের দিকে তোলা যায়, বাকি আঙুলগুলো নিজের দিকেই থাকে, এটা মানুষ হিসেব করে না। আসিয়া বেগম মেয়ের কথা শুনে বললেন, হ্যাঁ জানি, আমি মা হিসেবে একজন ব্যর্থ নারী, কিন্তু সেজন্য যে তোর জীবনটাও নষ্ট করবো বিয়ে দিয়ে, এই ধারণাটা বদলা। সজীবকে তুই ভালো করেই চিনিস, তাকে নিয়ে এত সংকোচ কিসের তোর? তোর কোনো কষ্ট তো তোর নানি, মামি, সাইমা, সব থেকে বড় কথা সজীব মানুষ হিসেবে যেমন তোর কোনো অসম্মান তো হতে দেবে না। তোর ভয়টা কোথায়? তোর অসহায় বাবার দিকে তো একবার তাকা। ফারা মায়ের কথায়
হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকায়, বলল, আপনারা মা বাবারা এই একটা কথাতেই মেয়েদের দুর্বল করে দেন। বাবা মায়ের মুখের দিকে তাকা, এরপর আমরা নিজেদের মনের কথার বদলে আপনাদের কথা শুনে পরে কষ্ট পাই। ফারা উঠোনে বেরিয়ে পড়ল কথাটা বলে। আসিয়া বেগম ঘরেই ঠাই হয়ে দাঁড়িয়ে রইলেন। এক মেয়েকে হারিয়ে তিনি অন্য মেয়েকে হারাতে একদমই চান না। ফারার জন্য সজীব পাত্র হিসেবে খারাপ নয়, অন্যের বাড়িতে দিয়ে যে ভয়টা থাকে তার মায়ের কাছে, তার ভাইয়ের সংসারে বউ হিসেবে পাঠালে ফারাকে নিয়ে নিশ্চিত থাকতে পারবেন ওনারা। কিন্তু ফারা তো রাজিই হচ্ছে না। আসিয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। সংসারের অবস্থা নাজেহাল। ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ কি ভাবতে ভাবতে পঞ্চাশার্ধ আজমল আলীর কপালে যেদিন শেষে চিন্তার ভাঁজ পড়ে, সে ভেবেই এক প্রকার হয়রান হয়ে আছেন আসিয়া বেগম। মেয়ের ভবিষ্যৎ বেঁধে দিলে বাকি থাকে ছেলে, তারও কোনো একটা গতি হয়ে যাবে সজীব পর হাত ধরে। স্বার্থপরের মতো নিজের ছেলে মেয়ের কথা ভেবেই সজীবের সাথে বিয়েটা দিতে ওনার এত তাড়াহুড়ো। আসিয়া বেগম ঘর ছেড়ে বাইরে আসেন। সংসারের বাকি কাজগুলো বেদিবস্ত হয়ে হাত লাগান। স্বামীর জন্য আবার ভাত নিয়ে যেতে হবে মাঠে। নিজেদের কিছু জমিতে ধান লাগানো হয়েছে, ঘাস বাছতে গেছেন তিনি, বাড়ি আসবেন না খেতে। সেই ভেবে আসিয়া বেগম হাতে কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে দ্রুত গতিতে কাজ শুরু করলেন। তখনই আজমল আলী বাড়ির উঠোনের চৌকাঠ মারিয়ে বাড়িতে ঢুকেন। আসিয়া বেগম ছাগলকে ঘাস কেটে দিচ্ছিলেন। স্বামীকে ঢুকতে দেখে তিনি বলেন, তুমি বাইরে আসলে যে, খিদে বেশি পেয়েছে? আমি তো ভাত নিয়েই যাচ্ছিলাম কাজগুলো সেরে। আজমল আলী বারান্দার খুঁটির কাছে পিড়ি নিয়ে খুঁটির সাথে হেলান দিয়ে বসে উত্তর দেন, বলেন, খিদের বিষয় না, তোমার বড় ভাই বউ ফোন দিয়েছিল, কথা বলতে চাই তোমার সাথে। বাড়িতে তো আর মোবাইল নাই, তাই আসতেই হইল। ভাবলাম খেয়েও যাই, তুমি কথা বলে নাও। আসিয়া বেগম স্বামীর কথায় কপালে চিন্তার ভাঁজ ফেলে ঘাস কেটে দিয়ে সরে আসেন। স্বামীর সামনে পিড়ি পেতে বসেন। ভাবি কিছু বলছেনি তোমায় ফারহার বিয়ের বিষয় নিয়ে কিছু? ভাত দাও, খেতে খেতে আলোচনা করি। আসিয়া বেগম মাথা হেলিয়ে সম্মতি দিয়ে কলপার থেকে পানি এনে ভাত তরকারি গামলা বাটি ভর্তি করে নিয়ে আসলেন। স্বামীর সামনে থালায় ভাত বেড়ে দিয়ে বললেন, এবার বলো তো শুনি, চিন্তা হচ্ছে? আজমল সাহেব জবাব দিলেন না। তিনি ফোন বের করে সজীবের মায়ের নাম্বারে কল দিয়ে ফোনটা আসিয়া বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, কথা বলো, খাওয়ার সময় কথা বলো ঠিক না, আগে ফোনে কথা বলা শেষ করো, এরপর বলছি। আসিয়া বেগম স্বামীর কথায় ফোন হাতে নিয়ে কানে ধরলেন। আজমল আলী খাওয়ার ব্যস্ত হয়ে পড়লেন। ডাল দিয়ে ভাত মেখে আলু ভর্তা দিয়ে ঘাসে ভাত খেতে লাগলেন। আসিয়া বেগম স্বামীর খাওয়ার দিকে তাকিয়ে ফোন রিসিভ হওয়ার অপেক্ষা করেন, কিন্তু রিসিভ না হয়ে ফোন কেটে আসে। এরপর ফোন বেজে ওঠে। আসিয়া বেগম বুঝলেন অপাশ থেকেই তার ভাবি ফোন দিয়েছেন। তিনি রিসিভ করে বললেন, ভালো আছো ভাবি? অপাশ থেকে আজিমা বেগম উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোদের কি খবর? আলহামদুলিল্লাহ ভাবি, এই তো চলছে। আচ্ছা, গুরুতর কিছু হয়েছে? হঠাৎ এত জরুরি ভাবে কথা বলার কি হয়েছে ভাবি? হয়নি কিছু চিন্তা করার মতো। শুন, বলছি যে সজীবের মামারা আর তোর ছোট ভাই মিলে গিয়ে ফারহার সঙ্গে সজীবের বিয়ের দিনক্ষণ ঠিক করে আসতে চাইছে। ঘরোয়া ভাবি কাছের কয়েকজন মানুষ নিয়ে বিয়ে পড়িয়ে ফারহাকে নিয়ে আসবে, এটাই আমি আর মা মিলে আলোচনা করেছি। শুধু তোদের মতামতের অপেক্ষা। আমার বড় ভাই দুজন আর তোর ভাই গিয়ে সব ঠিক করবে বলে যাওয়া। নতুন করে আত্মীয়তা হবে, একটু নিয়ম কানুন তো থাকি, বুঝিসই তো সব। তোরা কি করবি? বেশি কি চাপে ফেললাম এটা বলে? না ভাবি, আল্লাহ এতটাও অক্ষম করে পাঠাননি। সংসারের অবস্থা তো জানোই। আমাদের সামর্থ্য মতো সম্মান করার চেষ্টা করব। এখন যারা আসবে তারা মন খারাপ বা ভুল না বুঝলেই হয়। সে না হয় আমি সামনে নেব, কিন্তু সজীবকে তো রাজি করানো গেছে। ফারহার কি খবর? মানিয়ে নেব ভাবি, চিন্তা করো না। শোন আইসিয়া, অত্যন্ত ফাতিয়া মায়ের মতো ফারহার উপর জোর করে কিছু চাপিয়ে দিস না। সময় লাগলে নে, কিন্তু ফারহাকে জোরাজোরি করে বিয়েতে রাজি করাস না। ফারহার জেদ বেশি, এটা মাথায় রাখিস। ভয় পেও না ভাবি, কিছু করবে না ফারা। আচ্ছা, তবে ভালো থাকিস। ওরা যাওয়ার আগে আমি ফোন করে জানাবো। সম্ভবত সামনের সোমবার বা বুধবারে গিয়ে কথাবার্তা বলে আসবে। আজ তো বুধবার, 1 সপ্তাহ সময় আছে। আচ্ছা ভাবি, তবুও আসার 2 থেকে 3 দিন আগেই জানিও। আয়োজনের একটা বিষয় আছে, জানোই তো গ্রামের কাছে ভালো দোকান নেই, শহর থেকে সব আনাতে হয়। আচ্ছা রাখলাম তবে।
আজিমা বেগম কল কেটে দিতেই আজমল আলী খাওয়ার শেষে হাত ধুয়ে কাঁধে থাকা গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলেন, ভাবিকে তো বললে ফারাকে মানিয়ে নিবে, আদৌ এটা সম্ভব হবে তো? তুমি ভয় পাচ্ছ? আসিয়া বেগম প্রশ্নটা করল স্বামীর চোখের দিকে চোখ ফেলে। আজমল আলীর মুখে বিষাদের ছায়ারা ভিড় করে ভার কণ্ঠে বললেন, এক মেয়েকে হারিয়ে আরেক মেয়েকে পাথর বানিয়ে ফেলেছ, ভয় তো করবেই। সারা জীবন তোমার কথা শুনেই আসলাম, যার ফল দেখো। আমার আদরের বড় মেয়েটা দুনিয়ার উপর নেই, তোমায় দেখে তোমার সিদ্ধান্তে আমার ভয়ই লাগে আসিয়া। আসিয়া বেগমের মনের মাঝে ধক করে উঠল কথাটা শুনে। বড় মেয়েটা নেই, এই সুখ তো ওনার নিজের মধ্যেও আছে। সুখের থেকে বেশি অপরাধবোধ, যেটা রোজ ওনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। শুধু সংসার টিকিয়ে রাখতে মনে পাথর বেঁধে সবার মাঝে সহজ হয়ে থাকলেও মনের মধ্যে রোজ কি ঝড় ওঠে সেটা উপরওয়ালা আর তিনি ছাড়া কেউ জানে না। শুধু শাস্তি পেলেই অপরাধের বোঝা নেমে যায় ঘাট থেকে। ভেতরে ভেতরে গুমড়ে মরা এটাকে শাস্তি না? আসিয়া বেগম নিজের ভাবনাগুলো মাথা থেকে ছেড়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন, কি বলতে চাইলে বললে না? আজমল আলী বসা থেকে উঠে উঠোন ছেড়ে কাজের উদ্দেশ্যে বেরোতে বেরোতে বললেন, আমার ছোট মেয়েটাকে জোর করে মায়েরও না আসিয়া, আমার বাচ্চা থাকার শক্তি থাকবো না। আসিয়া বেগম স্বামীর কথায় কি উত্তর দেবে বুঝতে পারলেন না। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। জীবনের অদ্ভুত নিয়ম আজ তিনি স্বামীর কাছেও খুনির মতো। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে জীবনে? কলেজের মাঠে উত্তর পাশে বড় এক করে গাছের গুড়িতে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে ফারা। ক্লাস নেই আপাতত, ব্রেক চলছে। পুরো মাঠ ছাত্রছাত্রীর ছড়াছড়ি। অনেকে মাঠে ঘাসের উপরে বসে গোল হয়ে আড্ডা দিচ্ছে, নয়তো ক্যান্টিনে ছুটছে খাওয়ার জন্য। ফারার পেটে খিদে, কিন্তু উঠে গিয়ে কিছু খেতে ইচ্ছে করছে না। মনে আজ বড্ড মন খারাপের মেঘ জমেছে। তার কাঁদতে ইচ্ছে করছে খুব, সেটাও বড় বোনকে জড়িয়ে ধরে, যেটা এই জন্মে আর সম্ভব না। ফারার খুব কষ্ট হচ্ছে, গলার মাঝে কান্নার দলা পাকিয়ে আসছে, হাঁসফাঁস লাগছে খুব। কান্না আটকানোর বৃথা চেষ্টা, তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেন। এমন সময় কেউ একজন তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নে ধর পানি খা। এভাবে মরার মতো বসে কান্না আটকানোর থেকে কান্না করে ফেল। সবাই দেখলে দেখুক। মানুষের কথা ভেবে কান্না আটকে রেখে নিজের মনের কষ্ট বাড়ানোর দরকার নেই। মানুষ বড় জোর একটু টিটকারি করলো, এর বেশি কিছু করতে পারবে না। ফারা চোখ তুলে তাকালো মানুষটার দিকে। তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে ফারার বান্ধবী শীতল। পুরো ক্লাস মিলিয়ে সে এই একটা মানুষের সাথে কথা বলে, নিজের প্রিয় একজন ভাবে। আর শীতলই তাকে ফাতিহার পর ভালো মতো বুঝতে পারে। শীতলের দিকে দৃষ্টি নামিয়ে নিল ফারা। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার, বাড়িতেও যেতে ইচ্ছে করছে না। গেলে মায়ের মুখে বিয়ের কথা শুনতে হবে, যেটা ফারার একদম পছন্দ হচ্ছে না। ফারা পানির বোতল নিল, না বলে শীতল বলল, কি রে, ধর বোতলটা। আমি একটু একা থাকতে চাই, তুই এখানে থেকে ক্লাসে যা শীতল। ফারা শীতলকে নরম সুরেই কথাটা বলল। শীতল গেল না, উল্টে ফারার পাশে বসে বলল, তোকে একা রাখবো বলে তো আমি আসিনি এখানে। আজ কলেজে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে বলতো? আমার সাথে খেতেও গেলি না, কি হয়েছে তোর? কিছু হয়নি শীতল, একটু চুপ কর দয়া করে। শীতল দমল না ফারার কথায়। সে ফারার দুগালে হাত দিয়ে নিজের দিকে ফেরালো। ফারার দৃষ্টি মাটির দিকে। শীতল বলল, টাকা আমার দিকে। আমার থেকে তো তুই কিছু লুকাস না, বল না আমায় কি হয়েছে। ফারা এবার নিজের কান্না দমাতে পারল না, ফুপে কেঁদে বলল, মা আমার বিয়ে ঠিক করতে উঠে পড়ে লেগেছে শীতল, আমি বিয়ে করবো না এখনই। শীতল চমকালো খানিকটা। মুহূর্তে ফারার মা নামক মানুষের প্রতি রাগ তরতরে বাড়ল। এই মহিলা কোনো মেয়েকে শান্তি দিল না। আদৌ মায়েরা এমন হয়? সে তবু নিজেকে সামলে নিল। ক্ষান্ত স্বরে বলল, ফারহা বোন আমার, তোর মা কি রে, হাঁপেই উঠেন না উনি ভুল করতে করতে? থাক সেসব কথা। পাত্রকে এই বিষয়ে কিছু বলেছেন উনি? ফারাহ মাথা উপর নিচ করে বোঝালো, বলছে। শীতল জিজ্ঞাসা করলো, পাত্রকে? সজীব ভাইকে তো চিনিসই, সজীব ভাইয়ের সাথে। কি? শীতল আরেক দফা চমকালো। সজীবের সাথে ফারার যে দা কুড়মোর সম্পর্ক, তার সাথে বিয়ে? সম্পর্কটার পরিণতি কি হবে? সজীবের নাম নিতে শীতল ফারাকে ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, পেছন দিকে তাকা, যার নাম নিলি সে হাজির। কিন্তু এখানে কেন, কি করতে আসলেন উনি?
ফারা শীতলের কোনো কথা বুঝতে পারল না, শুধু শীতলের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখলো কলেজের গেট দিয়ে সজীব কলেজে ঢুকে তাদের দিকেই আসছে। কিন্তু সজীব ভাই এখানে কেন? ফারার মাথাতেও প্রশ্নটা ঘুরতে থাকলো। সজীবকে অসময়ে কলেজে দেখে খানিকটা অবাক হয় ফারা। সজীব ধীর গতিতে ফারার দিকে এগিয়ে আসছে। ফারা শীতলের হাত খামচে ধরে ফিসফিস করে বলে, সজীব ভাই এখানে এই সময়ে কেন আসলো রে? শীত, আমার ভয় করছে তো। বিয়ে করব না বলেছি বলে কি রাগ দেখাতে আসছে নাকি? তুইও যেখানে দাঁড়িয়ে আমিও সেখানেই দাঁড়িয়ে, তাহলে আমার কাছে পাগলের মতো জানতে চাচ্ছিস কেন? আমি জানি নাকি? শীতল হাতটা ঝাড় দিয়ে ছাড়িয়ে নিয়ে উত্তর দেয় ফারার কথায়। ফারা চিন্তিত সুরে ফের বলে, যে মানুষটা বইন আস্ত তেলাপোকা, তেলাপোকাকে যেমন ভয় পাই, সহ্য হয় না, এনাকেও আমার তেমন লাগে। যখন তখন উড়ে এসে জুড়ে বসে, তেলাপোকার মতো ভয় দেখায়। এর সাথে আমার সংসার কি করে হবে বল? শীতল প্রাণপ্রিয় বান্ধবীর উপর বিরক্ত হয়, ঝাঁঝালো স্বরে বলে, দয়া করে চুপ কর বইন। আগে সজীব ভাই কি বলে সেটা তো শোন। না জেনেই একেবারে সজীব ভাইয়ের গুণাগুণের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিস কেন? শীতল ফারাকে পাশ কাটিয়ে চলে যায় কথাটা বলে। সজীব ততক্ষণে ফারার সামনে এসে পড়েছে। ফারা সজীবকে দেখে মাথা নিচু করে ফেলে। সজীব গলা খাকারি দিয়ে প্রশ্ন করে, ক্লাস নেই তোর? না, আপাতত ব্রেক চলছে। ফারা বা হাতে কলেজ ইউনিফর্মের বা পাশটা চেপে ধরে মাথা নিচু করেই উত্তর দেয়। নিশ্চিত লোকটা বিয়ে করবে না ফারা, সেই শুনেই বকা দিতে আসছে, নয়তো কলেজ বয়ে কি আসে। ফারার আকাশ কুসুম চিন্তার মাঝে সজীব ফারাকে বলে, ক্লাস না থাকলে স্যারকে বলে একটু আমার সাথে বাসায় যাবি? তোকে মা নিয়ে যেতে বলেছে। মামি, কিন্তু আমায় নিয়ে যেতে বললেন কেন? সেটা তো আমার মা আর উপর আল্লাহ জানে ফারা। আমায় বললে নিশ্চিত আমি তোকে নিতে আসতাম না, তাই তুই একটু অনুগ্রহ করে গেলে ভালো হতো। তুই তো জানিস আমার মায়ের কথা আমি ফেলতে পারি না, সেটারই ফায়দা তুলছে আমার মা। সজীব গম্ভীর স্বরে উত্তর দিল। ফারা সজীব বকা দিবে না বুঝে স্বাভাবিকভাবে সজীবকে বলে, তুমি গেটের বাইরে অপেক্ষা করো সজীব ভাই, আমি আসছি স্যারকে বলে বইগুলো নিয়ে। আচ্ছা। সজীব ছোট্ট উত্তর দিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করলো। পরিচিত কাউকে পায়নি, নয়তো তাকেই বলে ফারাকে ডেকে পাঠাতো, নিজে কলেজে ঢুকতো না। সজীব আশপাশটায় তাকালো। ফারার সাথে কথা বলতে দেখে মানুষ কি বাজে কিছু ভাবলো। আজকাল তো সমাজে মানুষের ভয়ে নিজের বোনের সাথে রাস্তাঘাটে একা বের হওয়া যেখানে বিপদে, কি সম্পর্ক না জানে কি বানিয়ে দেয়। সেখানে তো ফারা তার ফুপুর মেয়ে। চারপাশে মানুষের কথাকে বড্ড ভয় পায় সজীব। শত হোক, মানুষের কথায় ধারস্ত্রের ধারের থেকেও যে বেশি। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে সজীব। প্রায় 10 মিনিটের মাথায় ফারা কাঁধে ব্যাগ ঝুলিয়ে হিজাব আর মাস্কের মাঝখানে চোখের চশমাটা ঠিক করতে করতে গেটের দিকে হেঁটে আসছে সজীবের দিকে তাকিয়ে। সজীব এক দৃষ্টিতে ফারাকে দেখে দৃষ্টি নামিয়ে নেয়। ওই চোখের দিকে তাকানো যায় না, চোখের মাঝেই তেজের বাহার। ফারা গেটের সামনে আসতেই সজীব প্রশ্ন ছুড়ে দেয় ফারার দিকে, এত সময় লাগে বের হতে? স্যারকে বলে বইগুলো নিয়ে শীতলকে জানিয়ে আসলাম, একটু সময় লেগেছে। তাতে কি এমন হয়েছে সজীব ভাই? এই তোকে বলিনি ভাই ডাকবি, তার সাথে নাম নিবি না? তাহলে ভাই ডাকার দরকারই কি? তোমাকে আমার এভাবে ডাকতেই ভালো লাগে সজীব ভাই। ফারা খিলখিলি হেসে কথাটা বলল। সজীব ফারার হাসির শব্দে আর কিছু বলল না, অপেক্ষা করতে লাগলো অটো ভ্যানের। কিন্তু আজও দুপুরের সময়, গাড়ির দেখা পাওয়া দুষ্কর। গাড়ির ছায়া অবধি দেখা যাচ্ছে না। ফারা রাস্তার এ মাথা ও মাথা একবার দেখে নিয়ে সজীবের উদ্দেশ্যে বলল, আমরা আজকেও হেঁটে যাব সজীব ভাই, আমার আজ হাঁটতে একটু মন চাইছে না। দেরি হোক, তবু গাড়িতেই যাব ফারা, আমিও হাঁটতে পারবো না, পায়ে ব্যথা আমার। কি হয়েছে আপনার পায়ে? ফারা সজীবের কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্নটা করে। সজীব ফারার এমন বস্তুটা দেখে নিরস মুখে বললে, তোর শত্রু হই আমি, আমার ব্যথা নিয়ে তোর এত চিন্তা কিসের? আপনি আবার কোন জন্মের শত্রু সজীব ভাই? ফারা অবাক হয়ে প্রশ্ন করে। সজীব হালকা হেসে বলে, কেন জানিস না তুই? ফুপু যখন আমার সাথে তোর বিয়ের কথা বলেছে, তুই তো উত্তর দিয়েছিস আমার সাথে তোর মিলে না এক সেকেন্ডও। সেখানে একসাথে সারা জীবন থাকা যায় কি করে? তাহলে হলাম না আমি তোর শত্রু? সজীবের মুখে সরাসরি নিজেদের বিয়ের কথা শুনে লজ্জা পায় ফারা, কিন্তু প্রকাশ করে না। সে নিজের তেজ ঠিক রেখেই বলে, ঝগড়া তো তোমার জন্য হয় সজীব ভাই। আমার জন্য? আমি কি করি তোর? বাড়াবাতে চাই দেই? তা দাও না, কিন্তু সোজা কথা সোজাভাবে বলতে পারো না? এই যে জিজ্ঞাসা করলাম, এখনো উত্তর দিলে না।
আমার পায়ে কি হয়েছে এটা তোর জানতে হবে না? কেন জানবো না? আমারই জানতে হবে, বলো বলছি। ফারা একটু জোর খাটিয়ে প্রশ্নটা করে। সজীব ভেবাচে কাকায় ফারার এমন জোর খাটিয়ে প্রশ্ন করা দেখে। এই মেয়ে নিজের অজান্তেই যে তার প্রতি অনুভূতির জন্ম দিয়েছে সজীব তা ধরতে পারে। সে নিজেও তো নিজের অজান্তেই ফারার প্রতি নিজের অনুভূতি সাজিয়েছে, কিন্তু কখনো প্রকাশ করেনি। সে নিজেও জানে না ফারাকে সে ভালোবাসে কিনা, কিন্তু ফারা অন্য কারোর হলে সে মানতে পারবে না। এজন্য তো সে সহজেই রাজি হয়ে গেছে। কিন্তু ফারা, সে রাজি হবে তো? সজীব আকাশ পাতাল চিন্তায় মত্ত হয়ে ফারার কথায় উত্তর দিতেই ভুলে গেছে। তখনই অটোভ্যানের বেলের শব্দ সজীবের হুঁশ ফিরে। খেয়াল করে দেখে ফারা ভ্যান থামিয়েছে, এরপর নিজেই ভ্যানের বেল বাজিয়েছে। সজীব ফারার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই ফারাহ বলে, উঠবে কি ভ্যানে, নাকি দাঁড়িয়ে থাকবে এখানে? ফারা প্রশ্ন করতে করে ততক্ষণে ভ্যানে উঠে পড়েছে। সজীব ও ফারা অপর পাশে উঠে বসে। ভ্যানওয়ালা সজীব উঠতেই ভ্যান ছেড়ে দেয়। ফারা ফের প্রশ্ন করে, তোমার পায়ে কি হয়েছে সজীব ভাই? তেমন কিছু হয়নি রে, কাদা মাটিতে শামুক ছিল, পা কেটেছে, আর পায়ের বুড়ো আঙ্গুলের কোনায় মাটি ঢুকে গিয়েছিল ধানের চারা লাগাতে গিয়ে। কাদার মাঝে কাজ, জানিসই তো। ফারা নিশ্চুপ হয়ে যায় সজীবের উত্তরে। মানুষটা নিজের পরোয়া একটুও করে না, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। কাজের জন্য নিজের খেয়ালটুকু রাখে না। পায়ে কি রকম অসুবিধা বাঁধিয়ে বসে আছে, তবুও কাউকে জানিয়েছে কিনা সন্দেহ। জানালে তো মামি সজীব ভাইকে তাকে নিতে আসতে দিত না। ফারা এইসব আকাশকুসুম ভাবনার মাঝেই সজীবের ফোনটা বেজে ওঠে। ফারা সজীবের দিকে তাকায়। সজীব পকেট থেকে নিজের বাটন ফোনটা বের করে রিসিভ করে হ্যালো বলে। এরপর ওপাশ থেকে যা বলা হয় শুনে চুপচাপ কলটা কেটে দেয়। কোনো উত্তর দেয় না, শুধু ভ্যানওয়ালাকে ভ্যান ঘুরিয়ে ফারাদের বাড়ির দিকে নিতে বলে। ফারা তা দেখে অবাক হয়ে প্রশ্ন করে, যাচ্ছিলাম তোমাদের বাড়ি, তোমাদের বাড়ির দিকে ভ্যান ঘোরাতে বললে যে? চুপ করে বসে থাকে একটু, আমার ভালো লাগছে না ফারা, আগে বাড়ি পৌঁছাই, এরপরই কারণ জানতে পারবো। আমিও জানি না কেন যাচ্ছি, মা বলল তাই এদিকে গাড়ি ঘোরাতে বললাম। সজীব রাস্তার দিকে দৃষ্টি মিলে ফারার প্রশ্নের উত্তর দেয়। ফারা ফের প্রশ্ন করে, মামি ফোন দিয়েছিল? হ্যাঁ। সজীব উত্তরের পরে ফারা আর প্রশ্ন করে না। সজীব রাগলেই আবার সমস্যা, রাস্তাঘাটে ঝগড়া করার দরকার নেই। ফারা ও শূন্য দৃষ্টি মিলে তাকিয়ে রয়। 20 মিনিটের মাথায় ভ্যান গিয়ে ফারাদের বাড়ির সামনে থামে। সজীব ভাড়া বেশি দিয়ে ভ্যানওয়ালাকে বাড়ি অবধি এনেছে। হাঁটতে আসলেই কষ্ট হচ্ছে তার। ভাড়া মিটাতেই সজীবের সাথে বাড়িতে প্রবেশ করে ফারা। সজীবকে ফারার সাথে বাড়িতে দেখে অবাক হন আসিয়া বেগম। আদরের বড় ভাইপোকে দেখে অবাকের সহিত নিজের আগ্রহ দমন করতে বলেন, আরে সজীব বাবা, তুমি এই সময় আমাদের বাড়ি? ফারার সাথে কোনো সমস্যা হলে বাবা? কোনো সমস্যা হয়নি ফুপু, মা আসতে বলল, আর মাও আসতেছে আপনাদের এখানে, তাই আসলাম ফারার সাথেই। আচ্ছা বাবা, বুঝলাম। কল পারে যাও, হাত মুখ ধুয়ে আসো আগে, অনেক ধুলাবালি রাস্তায়, হাত মুখের কি অবস্থা দেখো। সজীব ফুপুর কথা মতোই সোজা কল পারে চলে যায়। ফারাহ ঘরে যায়। কলেজ ড্রেস পাল্টে বাড়িতে পরে থাকার সাধারণ 3 পিস পরে বের হয়। সজীব ততক্ষণে হাত মুখ ধুয়ে এসেছে। সে আসতেই ফারাহ গিয়ে হাত মুখ ধুয়ে আসে। আসিয়া বেগম ভাইপোর সাথে ভালো মন্দ কথাবার্তা বলছেন। ফারাহ তা দেখে চলে যায় ঘরে। চুল আঁচড়ে বাইরে এসে মাকে বলে খেতে দিতে, তার ক্ষুধা পেয়েছে। আসিয়া বেগম মেয়েকে রান্নাঘরে ডেকে ভাত দিয়ে বলেন, সজীব আসলো, শুধু ভাত তো দেওয়া যায় না ফারা, কি করবো বলতো? আপনার এত মুরগি আছে, জবাই করলেই হয় একটা। ফারাহ উত্তর দেয়। সজীব বারান্দার চেয়ারে বসে আছে। ফারাহ খেতে আসার সময় ডাকলেও সে আসেনি, শুধু ভাত ফারাহ ও জোর করেনি। খাওয়া শেষ করে ফারাহ ছোট্ট রান্নাঘর থেকে বের হলে সজীব বলে, একটু পুকুর পাড়ে চল তো। বলেই সজীব হন হন করে চলে যায়। আসিয়া বেগম মুরগি ধরে পাশের বাড়ির প্রতিবেশীদের ছেলেদের দিয়ে জবাই করে নিতে গেছে। সজীব চলে যেতেই ফারাহ সজীবের পিছনে পিছনে পুকুর পাড়ে চলে যায়। ফারাদের বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে ফারা আর সজীব। ফারা এবং সজীব শান বাঁধানো ঘাটে বসে আছে। ফারা যেতেই সজীব শুধু একবার ঘাড় ঘুরিয়ে বসতে দিলে এরপর নিশ্চুপ পুকুরের পানিতে এক নাগারে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। ফারা বেশ খানিকক্ষণ সময় যাবার পর বিরক্ত হলো। সে ঝাঁঝালো স্বরে শুধালো, সজীব ভাই, এভাবে চুপচাপ বসে থাকতেই কি আমায় ডেকেছেন আপনি? তুই বড্ড চটফটে ফারা, এতটা চঞ্চল হওয়া ঠিক নয়। সজীব ফারার দিকে গভীর দৃষ্টি ফেলে কথাটা বলে। ফারা সজীবের এমন গম্ভীর দৃষ্টি দেখে অস্বস্তিত ঘাট হয়ে বসে সেই দৃষ্টি নামিয়ে নেয়। কণ্ঠে নমনীয়তা সঞ্চালিত করে বলে, আমি আমার প্রিয় মানুষগুলোর সামনেই চঞ্চল সজীব ভাই,
বাইরের মানুষের সামনে তো চঞ্চলতা প্রকাশ করিনি। আমিও কি তবে তোর প্রিয় মানুষ ফারা? সজীব ফারার দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ফারা নিজের বলা কথা সজীবের প্রশ্ন খেয়াল করে চমকে ওঠে। মনের অজান্তেই সজীবকে সে প্রিয় মানুষের কাতারে ফেলে কথাটা বলে ফেলেছে। সজীবের সাথে তো ঝগড়া ব্যতীত ভালো করে দুটো কথা আদৌ হয়েছে বুদ্ধি হওয়ার পর? না, হয়নি। ফারা অতীত বিচরণে উত্তর এটাই আসলো। ফারা উত্তর দিচ্ছে না দেখে সজীব ফের প্রশ্ন করে, উত্তর দিচ্ছিস না যে? উত্তর খুঁজে পাই না সজীব ভাই। আচ্ছা, না পেলি মাথায় জোর দিস না। মামি আমাদের আসতে বলে এখন ও তো আসলো না সজীব ভাই, কি বলবে চিন্তা হচ্ছে আমার। চিন্তার কিছু নেই, তোর মতামত না থাকলে এই বিয়েটা হবে না, এটা আমার ওয়াদা। সজীবের কথা শুনে ফারা অন্তরে ধক করে উঠে পুরো বিষয়টা ঘিরে। সে তো এই বিয়ের কথা ভেবে কিছু বলেনি, তবে সজীব এভাবে বলল কেন? ফারার বোধগম্য হলো না বিষয়টা। পুকুর পাড়ে শুনশান নিবরতায় বসেছিল সজীব আর ফারা। সজীবের কথার উত্তরে ফারা আর কিছু বলতে পারেন। দুজনের মাঝে খানিকক্ষণ নীরবতার জোয়ার বইয়ে যাবার পর সজীব মুখ খুলে বলে, একটা বিষয় খেয়াল করেছিস ফারা? কি বিষয় সজীব ভাই? আজ তুই আমায় তুমি করে বলেছিস, সবসময় তো আপনি বলতি। সজীব ফারার দৃষ্টিতে চোখ মিলিয়ে কথাটা বলে। ফারা বিষয়টা একটু সময় নিয়ে বুঝতে পারে। আসলেই সে আজ সজীবের সাথে দেখা হওয়ার পর থেকে তুমি করেই বলে যাচ্ছে। ফারা লজ্জায় মিয়ে যায়, মাথা নিচু করে ওড়নার এক কোণা হাতে পেঁচাতে শুরু করে। সজীব মৃদু হাসে। সে বলে, কি করে বললি আজ তুমি করে? আমি জানি না সজীব ভাই, কখন বলে ফেলেছি খেয়াল করিনি। ফারা তোতলানো স্বরে উত্তর দেয়। সজীব ফের মুচকি আসে। সে নরম সুরে বলে, দেখ ফারা, ফাতিয়ার বিষয়টা যেটা ছিল নিয়তির নির্মম পরিহাস আর কিছু জঘন্য মানুষের মানসিকতার ফল। সেজন্য তোর বিয়ে হলেও যে একই ঘটনা ঘটবে বা আমিও ফাতিয়ার স্বামীর মতোই হব এই বিষয়টা এইভাবে চিন্তা না করে এরকমটাও তো ভাবতে পারিস। আমার পরিবার তোকে আদরে যত্নে ভালোবাসায় মুড়িয়ে রাখলো। খুপুর সাথে তোর যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বে মা নামক মানুষটাকে তো কমই কাছে পাস। সেই মাকে না হয় আমার মায়ের মাঝে ফিরে পেলি। সবটা সময় সবকিছু নেগেটিভ না ভেবে পজিটিভলিও তো ভেবে দেখা যায়। সবসময় শুধু খারাপেরই জয় হবে আর ভালোটারই পরাজয়, এমনটা তো নয় ফারা। তোর কিশোরী বয়স থেকে এ অবধি তোর জীবনে পুরুষ মানুষের শাসন, সেফটি দেওয়া, ঝগড়া হোক বা ভালো কথা, সবকিছুতেই আমি থেকেছি। আমাকে চিনিস, জানিস, তাহলে বিয়েতে আপত্তি কোথায়? ফারা মনোযোগ দিয়ে সজীবের কথাগুলো ভাবল। আসলে তো সজীব বলা প্রতিটা কথা ঠিক, তবুও বিয়ের প্রতি এত অনীহা কেন তার? এটা ফারা বুঝতে পারে না। সে ফাতিহার কথা মনে আসতে চোখ বুঝে নেয়। ফুপিয়ে কান্না আটকানোর চেষ্টায় ভার কণ্ঠে বলে, আমার কষ্ট হয় সজীব ভাই, অনেকটা কষ্ট হয়। আমার আপু যাদের জন্য চলে গেছে তারা দিব্যি সুস্থভাবে সুন্দরভাবে জীবন যাপন করছে, আর আমার আপা ইহকাল পরকাল হারিয়ে অন্ধকার কবরে আজাব পোহাচ্ছে। আমার ভীষণ কষ্ট হয় সজীব ভাই। অন্যায়কারীদের আমি কোনো শাস্তি দিতে পারলাম না সজীব ভাই। সজীব ফারার কান্না দেখে নিজেও মনে মনে কষ্ট পায়। সে ফারহার কাঁধে হাত রাখতে হাত উঁচিয়েও হাত নামিয়ে নেয়। ফারাকে থামাতে ঝাঁঝালো স্বরে বলে, বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করে কান্না করা বন্ধ কর এখনই, নয়তো থাপ্পড় খাবি। সমস্যা কি তোর? ফাতিয়ার কথা উঠলেই কেঁদে নদী বানিয়ে ফেলিস। চুপ কর বলছি। সজীবের ধমক শুনে ফারা হালকা কেঁপে ওঠে। সে দুচোখে চোখের জল মুছে কান্নার সংবরণের চেষ্টা করে। কাপা স্বরে বলে, বোনটা আমার সজীব ভাই, হারিয়েছি আমি, তুমি বুঝবে না কেন কান্না আসে? আসছে আমার বুঝনেওয়ালি। বোন তোর একার নয়, আমারও ছিল। কষ্ট আমারও হয়, কিন্তু কিছু করার নেই। নিয়তি মানতেই হয়, রাগ হয়, জেদ হয়। ইচ্ছে করে লোকগুলোকে খুন করে চলে আসি, কিন্তু থাকে না কিছু মানুষ যারা শত অন্যায় করেও জয়ের হাসি হাসে, আর অসহায়রা কান্নাটুকুই কুড়িয়ে পায়। আমরা সেই অসহায়ের কাতারে পড়েছি রে ফারা, যাদের শাস্তি আমরা দিতে পারিনি। উপরওয়ালা দিবেন একদিন, অবশ্যই দিবেন। তুই নিয়তিটা মেনে নে, দেখবি কষ্ট কম হবে। কারণ যত তাড়াতাড়ি মানিয়ে নিয়ে মেনে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো থাকা সম্ভব। ফারা সজীবের কথার জবাবে কিছু বলে না, উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সজীব বসারত অবস্থাতেই ফারার ওড়নার কোনায় টান দিয়ে ধরে। ফারা গাড় ফিরে পেছনে তাকায়। সজীব তার দিকেই তাকিয়ে আছে। কি হলো? ওড়না ধরলে কেন? আমায় বিয়ে করতে তোর আপত্তি আছে ফারা? আমার কপালে যদি তুমি থাকো আমি তোমায় মেনে নিতে রাজি সজীব ভাই। তোমার কথাগুলো আমার মাথায় ঢুকেছে। ফারা চলে যায় ওড়না ছাড়িয়ে। সজীব চুলে হাত দিয়ে মুচকি হাসে। সম্পর্কটা হালাল হবে।
কারোর কথার আর পরোয়া করতে হবে না। সে খুশি মনে আকাশের দিকে তাকিয়ে রবের কাছে শুকরিয়া আদায় করে। ফারা বাড়ির ভেতরে আসতেই দেখে তার মামি, নানি আর ছোট মামা এসেছেন তাদের বাড়ি। উঠোনে চেয়ারে পেতে সবাই বসে আছে। ফারার বাবা আর ভাইকেও দেখতে পায় সেখানে। তার মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত। ফারা কাছে গিয়ে শুনতে পায় সজীব আর তার বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে। ফারা লজ্জায় নিজের ঘরের দিকে চলে যায়। সজীবও একটু পর ফারাদের উঠোনে প্রবেশ করে সবাইকে দেখে বলে, তোমরা এসেছো? কেউ তো ডাকলো না আমায়। আজিমা বেগম বললেন, তোরা কথা বলছিলি তাই ডাকিনি। তোমরা কি নিয়ে কথা বলছিলে? সজীব মায়ের পাশে দাঁড়িয়ে প্রশ্নটা করে। সজীবের চাচা উত্তর দেন, বলেন, তোমার আর ফারার বিয়ের দিন তারিখ ঠিক করছিলাম বাপ। সজীব লজ্জা পায়। সে আবিদকে নিয়ে আবারও বাড়ির বাইরে চলে যায়। সজীবের লজ্জা পাওয়া দেখে উপস্থিত সকলে এক দফা হেসে নেয়। হাসি থামিয়ে আজমল আলী বলেন, তা ভাবি, বিয়ের দিন মানুষ কজন আসবে না আসবে সে বিষয়ে তো ঠিক করা দরকার। তেমন মানুষ আসবে না ভাই। এই যে আপনার ছোট সম্বন্ধী, আমার 2 ভাই আর বাড়ির বাচ্চারা আসবে। বাচ্চারা বলতে সাইমা আর ওর চাচাতো ভাই বোন, 2 মামার 2 মেয়ে, ব্যাস এই কজনই। এত মানুষ এসে করবেই বা কি বলেন? যেখানে দিনক্ষণ ঠিক করাতে মানুষ পাঠাতে চেয়েও পাঠালাম না, সেখানে বিয়ের দিন চাপ দিয়ে সমস্যা তৈরি করার কোনো দরকার নেই। আল্লাহর রহমতে অল্প মানুষ এসে বিয়ে পড়িয়ে বউ নিলেই হবে। আজিমা বেগম উত্তরে কথাগুলি বলেন। এরপর সব মিলে বিয়ের তারিখ ঠিক করে নেন। কথা শেষে ওনারা চলে যেতে উদ্ভূত হলে আসিয়া বেগম আটকিয়ে খাবার দাবার সাজিয়ে খাবার খাওয়াতে বসেন। খাবার দাওয়া শেষে সবাই চলে যেতে অগ্রসর হয়। যাওয়ার পথে সবাই এক এক করে বের হতে ধরল। সজীব একবার আর চোখে ফারার ঘরের দিকে তাকায়। ফারা কপাটের আড়ালে দাঁড়িয়ে লুকে সজীবের দিকে তাকিয়েছিল। সজীব তাকাতেই তাদের ভালো করেই চোখাচোখি হয়ে যায়। ফারা ঘরের ভিতর ঢুকে যায় চোখাচোখি হতেই। সজীব মুচকি এসে চলে যায় মা দাদির সাথে। অপেক্ষার প্রহরে কাটছে দিন। সজীব আর ফারহার বিয়ে বাকি আছে আর 2 দিন। মাঝখানে ফারা কলেজে না যাওয়ায় ফারার সাথে দেখা হয়নি সজীবের। বাড়ির কাজ আর বিয়ের কেনাকাটা এসব নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তার। যতই মেয়ের বাড়িতে মানুষ না যাক, কিন্তু নিজের বাড়িতে অল্প স্বল্প আত্মীয় স্বজন আসবেই। তাদের জন্য তো আয়োজন করতেই হবে। অনেকটা দৌড়ের উপর থাকতে হচ্ছে তাকে। মানুষজনও কম যে হাতে হাতে এগিয়ে দিবে সব। সজীবের হাফ ছেড়ে বসার সময়টাও হচ্ছে না। আজিমা বেগম নিজের ভাইদের খবর দিয়েছেন আসার জন্য, এতে একটু সুবিধা হবে সজীবের। দিন শেষে ফারাকে দেখতে অনেক ইচ্ছা করে সজীবের, কিন্তু উপায় নেই। ফারার হাতে ফোন নেই, না আছে কথা বলার মতো সুযোগ। সজীব কাজের মধ্যেই ফারার চিন্তায় মগ্ন ছিল। নিজের বুঝ দেয় সজীব, আর তো 2 দিন, এরপর ফারাকে তার করেই পাবে। নিজের করে পেয়ে ভালোবাসতে শুরু করবে। একটা সুন্দর জীবন উপহার দিবে ফারাকে, রব সহায় হলে। সজীব ফারার চিন্তার মাঝেই ফারাকে মনে করে মুচকি হাসে। অপেক্ষার প্রহর শেষ আজ। ফারাকে বউরূপে সাজিয়ে নিজের ঘরে আনতে বড়বেশে মানুষজন সাথে নিয়ে কনে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে সজীব। একটা অটোভ্যান আর সিএনজি রিজার্ভ করে নেওয়া হয়েছে। সাইমা আর তাদের চাচাতো ভাই মাহিন, বোন মাসুমা আর সজীব সিএনজিতে বসেছে। বাকি মানুষ অটোভ্যানে। একটু সময় পর পৌঁছে যায় তারা বিয়ে বাড়ি। ফারাদের বাইরের উঠোনে সজীবদের বসার আয়োজন করা হয়েছে। আশেপাশে প্রতিবেশী, ফারার ফুফু ফুফাতো ভাই বোনেরা আনাগুনা লক্ষ্য করা যাচ্ছে। ফারার চাচা জেঠু নেই, সেজন্য ফারার বাবার একা হাতেই সব সামলাতে হচ্ছে। সাইমা আর মাসুমা সজীব বসতেই ফারাকে সাজাতে বরপক্ষের লাগেজ নিয়ে চলে যায় ভেতরে। ফারাকে কাঁচা হলুদে গোসল করিয়ে ঘরের মেঝেতে পাটি পেরে তার উপর কাঁথা বিছিয়ে একটা বালিশ সামনে দিয়ে কাঁচা বসন্তী রঙের শাড়িতে মুড়িয়ে বসিয়ে রাখা হয়েছে। দিহাত ভর্তি মেহেদির রং। ফারাকে দেখে সাইমা মাশাআল্লাহ বলে ফারার পাশেই বসে পড়ে। ফারার কাঁধ জড়িয়ে বলে, অবশেষে তোমায় ভাবি করেই ফেললাম বাবু। সাইমা কথা ফুরুতে মাসুমা বলে, যাক, আমরা 2 ননদ মিলে তোকে ভীষণ করে জ্বালাতে পারবো। অচেনা মেয়ে আসলে ভাবতাম কে না কে আসলো, কি মনে করে। তোর বেলায় তা হবে না ফারা। মাসুমা ফারা আর সাইমার বড়। ওদের কথায় ফারা উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে মিটমিট করে হাসে। মাসুমার বাবা তখন ঘরে আসেন। মেয়েদের ফারার সাথে গল্প করতে দেখে বলেন, গল্প বাড়ি নিয়ে ও কারা যাবে মাইরা আমার, এখন সাজাও ফারার মাকে। 8টার আগে সব
সেরে বাড়ি ফিরতে হবে। সাজাচ্ছি বাব্বা। মাসুমা উত্তর দেয়, এরপর ব্যস্ত হয়ে ফারাহকে সাজাতে। সাজানো শেষে বিয়ের বাকি কার্যক্রমেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। খাওয়া দাওয়া শেষে আসে বিদায়ের পালা। বিদায়ের সময় ফারাহকে জড়িয়ে ধরেন আজমল আলী, আবিদ, সবশেষে আসিয়া বেগম। ফারাহ বাবার জন্য চোখের জল ফেললেও আসিয়া বেগম জড়িয়ে ধরতে কান্না থামিয়ে জানপুর কাছে মুখে নিয়ে বলে, আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আমাদের সম্পর্ক মৃত্যুর আগ অবধি এমনই থাকবে। আসিয়া বেগম কিছু বললেন না মেয়ের কথায়। তবুও মেয়ে ভালো থাকুক। কিছু সম্পর্ক থাকি এমন অসমাপ্ত, থাকুক না, যেমন খুশি। ফারাহকে গাড়িতে বসিয়ে দেয় মাসুমা। 3 বোনের পিছনে বসে। মাহিনা সজীব ড্রাইভারের 2 পাশে বসে। এরপর রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। ফারাহর বাবা ভাইয়ের জন্য কষ্ট লাগছে ভীষণ। তবুও বিয়ে যখন হয়েছে কিছু করার নেই। আকাশে আজ অর্ধচন্দ্র। নিজেদের পুকুরের ধারে ফারাহকে এক হাতে চাপটে বসে আছে সজীব। 1 ঘন্টা যাবৎ সমস্ত নিয়ম মানা শেষে বাসর ঘরে প্রবেশ করে সজীব। ফারাহকে ফ্রেশ হতে বলে নিজে ফ্রেশ হয়ে পুরো বাড়ি যখন নিস্তব্ধতায় ছেয়ে যায়। সজীব ফারাহকে জিজ্ঞাসা করে পুকুর ধারে আসবে কিনা। ফারাহ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। এরপর এসে দুজনে বসে। দুজনের মাঝে নীরবতা, চারদিকে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায় ধানক্ষেত থেকে। নিজেদের মাঝে নীরবতা কাটিয়ে ফারাহ ঘুম জড়ানো কণ্ঠে বলে, আবার ঘুম পাচ্ছে সজীব ভাই। সজীব আকাশের চাঁদের দিকে তাকিয়েই বলে, আমি তোর স্বামী, এখন ভাই বলবি না? আগের অভ্যাস কি করে পাল্টাবো? আর ডাকবই বা কি বলে? অন্যান্য বউরা যেমন ডাকে ও গো, হ্যাঁ গো বলে, তেমনই তুইও ডাকবি। ফারাহ লজ্জায় মেয়ে হয়ে যায় সজীবের কথায়। সজীব ফারাহর দিকে তাকায়, লজ্জা পেতে দেখে মুচকি হাসে। ফারাহকে আরেকটু জড়িয়ে ধরে বলে, বিয়ের আগেই তোকে ভালোবাসতে ভয় পেতাম, যদি হারিয়ে ফেলি। আজ থেকে তোকে ভালোবাসতে আমার আর ভয় লাগবে না ফারাহ। তোর নামের অর্থ যেমন আনন্দ, তুইও আমার জীবনের সে আনন্দ। আর আমার আনন্দের মুখের হাসি কখনো আমার রব কেড়ে না নিক, আমি সেই চেষ্টা করব। আমার আশা উপরওয়ালা আমাদের ভালো রাখবেন। ফারাহ সজীবের কথায় সুখ সুখ অনুভব করে। চোখ বুঝিনে সজীবের বুকের মধ্যে আরেকটু সিধিয়ে ঘুম জড়ানো কণ্ঠেই বলে, আমার বড্ড সুখ সুখ লাগছে সজীব ভাই। অনেকদিন পর আমার শান্তি লাগছে। আপনি এমনই থাকুন, পাল্টেন না, আমরা ভালো থাকবো। সজীব ফারাহর দিকে তাকিয়ে ফের হেসে আকাশের দিকে তাকায়। অর্ধচন্দ্রের আলোয় তার পুরো চন্দ্র আলোকিত হয়েছে। তার চন্দ্র যেন ভালো থাকে, তাকে যেন ভালো রাখতে পারে সজীব। সেই দুয়াই করে সজীব। মেয়েটার মনের সব ভ্রান্ত ধারণা তার রব যেন মুছে দেয়। সজীব ফারাহকে আঁকড়ে নিজেও বিড়বিড় করে বলে, রব সহায় হলে আমরা অবশ্যই ভালো থাকবো ফারাহ, অবশ্যই। সজীব আর ফারাহ ভালো থাকুক, সাথে ভালো থাকুক প্রতিটা মানুষ।